তো নমস্কার। আহ, নমস্কার। শুভ সন্ধ্যা, যখন আমরা দেখছেন তখন শুভ সকাল। তো হ্যাঁ, আজকে আমাদের সাথে আছে সিরাজুল হালদার। তো বর্তমানে এখন আগামী গতকালই আর কি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। তো প্রতি বছরের নাই, এটা তো প্রতি বছরের কথা যে নরেন্দ্রপুর একদম টপ ক্লাস, টপ ক্লাসের থেকে টপ ক্লাস, মানে এটা বলা যেতে পারে যে এটা মিডিল লিস্টটা ওয়েস্ট বেঙ্গলের নয়, এটা একটা রামকৃষ্ণ মিশনের মধ্যে একটা মানে একটা ইন্টার রামকৃষ্ণ মিশন কম্পিটিশন হচ্ছে। তো প্রথমে আমি ইন্ট্রোডিউস করার আগে শিলাজিৎকে আমি বলবো নিজেকে একটু ইন্ট্রোডিউস করতে। তো নমস্কার। আমি শিলাজিৎ হালদার, প্রাক্তন নন্দপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। এখন বর্তমানে আমি এনআইটি শিলচরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে কমপ্লিট করে সেকেন্ড ইয়ারে উঠবো আর কি। আচ্ছা, তো আর শিলাজিৎ, তুই কত সালে পাস করেছিলিস নরেন্দ্রপুর থেকে? 2024, ওকে, 24। তো মানে 2024-এ আমার এইচএস ছিল, বাট এইচএস নরেন্দ্রপুর থেকে নয়, আমার এইচএস ইয়ে থেকে, যোধপুর পার্ক বয়েজ থেকে। নরেন্দ্রপুর থেকে আমি 2022 থেকে 22 পাস আউট। আচ্ছা, মাধ্যমিক। আর মাধ্যমিক পাস আউট, হ্যাঁ। ওকে। তো যেটা আমার জানার ব্যাপার সেটা হচ্ছে, আগে প্রথমে আমি দর্শকদের দেখিয়ে দিই যে নরেন্দ্রপুর কী হারে রেজাল্ট, মানে কীরকম রেজাল্টটা করেছে একবার। তো আমার স্ক্রিনে এখন দেখা যাচ্ছে যে প্রায় 88 জন সায়েন্স গ্রুপ থেকে অ্যাপ্লাই করেছিল, হুম, এবং তার মধ্যে যদি দেখা যায় যে পাস সকলেই করেছে এবং 95%-এর ওপরে পেয়েছে। 43, মতলব 50%-এর ওপর, 50%-এর কাছাকাছি। 2%। আচ্ছা, এবং যদি আমরা দেখি যে এখানে যে স্কুল র্যাঙ্ক আর স্টেট র্যাঙ্ক লেখা আছে, স্কুল র্যাঙ্ক ফার্স্ট, স্টেট র্যাঙ্ক ফার্স্ট, স্কুল র্যাঙ্ক সেকেন্ড, স্টেট র্যাঙ্ক সেকেন্ড, স্কুল র্যাঙ্ক থার্ড, স্টেট র্যাঙ্ক থার্ড, ফোর্থ, ফিফথ, 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 সিক্স, শুধু একটা র্যাঙ্কে কেন ফারাক আছে, যেখানে যেখানে স্কুল র্যাঙ্ক সেভেন্থ আছে সেখানে এইট হয়ে গেছে। এখানে মনে হয় আই থিঙ্ক মেবি পুরুলিয়ার একজন ঢুকেছিল, হতে হুম, পারে। হুম, হুম। তো মানে পুরুলিয়ায়। হ্যাঁ, পুরুলিয়ার একজন ঢুকেছে, মানে এটা রামকৃষ্ণ মিশনের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো এবার আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, উম, তুই তো ক্লাস 10 পর্যন্ত ওখানে ছিলিস, হোস্টেলে ছিলিস। হুম, যখন হুম। তোরা যখন ছিলিস তখনও তো রকম দেখেছিস যে যখন দাদারা মানে হ্যাঁ, একদম, একদম। ইন্টারভিউ নিতে আসতো আর কি, হুম, মানে 12 পর্যন্ত। শুধু উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, রাজ্য জয়েন্ট, যেই মেন্স, হুম, যে অ্যাডভান্স, সব কিছুতেই হুম। নরেন্দ্রপুরে একটা খুব নজরবিহীন ফল আছে। তো তার জন্য আমি জিজ্ঞেস করবো যে তোর কি মনে হচ্ছে, তোদের কিরকম, কেমন আর কি মানে সময় সজ্জা ছিল ওখানে, হোস্টেলে থাকার কিরকম ব্যবস্থা ছিল, কিরকম করে রাখা হতো, সেটা একটু হুম। ব্রিফলি বল। তো আমি 2016-তে 5-এ উঠেছিলাম, তখন 2015-তে এরকম একটা নজরবিহীন একটা রেজাল্ট হয়েছিল, যেটাতে 19 জন মেরিট লিস্টে ছিল। 1 থেকে 10-এর মধ্যে 19 জন ছিল। তো তখন আমরা যখন গেছিলাম, তখন আমাদেরকে যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, যখন আমাদের ইন্টারভিউ রাউন্ড হতো একটা, হুম, তখন আমাদেরকে বলা হতো যে এইরকম রেজাল্ট করতে হবে। ঠিক আছে, তো প্রথম থেকে একটা এরকম মোটিভেশন প্রথম থেকে আমাদের দেওয়া হতো। হুম, তো আর তাছাড়া আমি যদি বলি, নরেন্দ্রপুরের মেন যে আমি তিনটে জিনিস মনে করি যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এত সুন্দর, এত ভালো রেজাল্টের পিছনে তিনটে মেন ইয়ে আছে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে নিয়মানুবর্তিতা, হুম, শৃঙ্খলাবদ্ধ ভাবে। দুই হচ্ছে ফোনের অ্যাডিকশন নেই। হুম, আর তিন হচ্ছে কি, একটা মানে হেলথি কম্পিটিশন। মানে আমি যদি বলি, যখন আমরা ক্লাস 7-এ পড়তাম, তখন কিছু কিছু আমাদের ব্যাচের কয়েকজন স্টুডেন্ট ছিল যাদের মানে ম্যাথস এর উপরে প্রচন্ড একটা ভালোবাসা ছিল তাদের। তো তো তারা তখন কি করতো, ক্লাস 10-11-এর কেশিনা সলভ করা শুরু করতো ক্লাস 7-এ পড়ার আচ্ছা, এটা সময়। কি লাইক যখন ওরা এরকম করতো, লাইক ওদেরকে হুম। গাইড করার জন্য ওখানে, গাইড অবশ্যই, টিচার অবশ্যই থাকতো গাইড করার জন্য। মানে ওরা আর এটাকে তাছাড়া এনকারেজ করতো তোমরা করো? আর সবচেয়ে বড় কথা, ক্লাস 7 থেকে আমাদের একটা দুটো কোর্স চালু হয়। একটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স, একটা এডিশনাল কোর্স, ক্লাস 7 থেকে। ওকে। তো ফাউন্ডেশন আর এডিশনাল কোর্স নিয়ে বলি, ফাউন্ডেশন এডিশনাল কোর্স মানে যারা হচ্ছে কি, আমাদের 4টে সেকশন থাকতো। দুটো বেঙ্গলি মিডিয়াম, দুটো ইংলিশ মিডিয়াম। তো টোটাল 140 জনের ব্যাচ ছিল 10 পর্যন্ত। তো ওটাতে হতো কি, মানে প্রত্যেকটা ক্লাস থেকে মোটামুটি 10 জন কি 12 জন স্টুডেন্ট নিয়ে ফাউন্ডেশন কোর্স করানো হতো। মানে প্রত্যেকটা ক্লাসের 12 জন, টপ 12 জন যারা স্টুডেন্ট থাকতো তাদেরকে নিয়ে একটা 50 জনের ব্যাচ করা হতো।
তো 50 জনের ব্যাচে ফাউন্ডেশন কোর্স করানো। তো ফাউন্ডেশন কোর্সে কি থাকতো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস অ্যান্ড তার সাথে একটা অ্যাডভান্স বায়োলজি, যেটা হচ্ছে কি সে নিতেও পারতো নাও নিতে পারতো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কম্পালসারি ছিল। ওকে। আর আরেকটা হচ্ছিল কি, যেটা হচ্ছে কি অ্যাডিশনাল কোর্স বলতো। অ্যাডিশনাল কোর্স মানে তার র্যাঙ্ক হয়তো ওই টপ 50 জনের মধ্যে নয়, বাকি নিচে, বাট ভালো র্যাঙ্ক আছে, ভালো মানে রেজাল্ট করতো, তখন তাদেরকে অ্যাডিশনাল কোর্স প্রোভাইড করা হতো। অ্যাডিশনাল কোর্স মানে কি, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারে, তার সঙ্গে অ্যাডভান্স বায়োলজি নইলে অ্যাডভান্স ম্যাথ, মানে ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে একটা সাবজেক্ট তুমি চুজ করতে পারবে বা ওরা দিত, ঠিক আছে। তো কারো যদি অ্যাডিশনাল থাকে, তার মানে সে ফিজিক্স নিয়ে পড়বে, আর তার সাথে সে অ্যাডিশনাল ম্যাথস মানে অ্যাডভান্স ম্যাথ করতে পারবে, নইলে অ্যাডভান্স বায়োলজি করতে পারবে। মানে এরকম অ্যাকচুয়ালি হচ্ছে যারা টপ 50-তে আসলো 12 জন করে, তো ওদের কাছে 3টে সাবজেক্ট কম্পালসরি আর তার সঙ্গে একটা additional অ্যাডিশনাল, হ্যাঁ, আর এবার সে যারা অ্যাডিশনালটা নাও নিতে পারতো। আচ্ছা, এবার যারা ওই 50 জনের মধ্যে আসলো না, তাদের কাছে ওই কম্পালসরি দুটো সাবজেক্টে হ্যাঁ, তাদের দুটো কাছে সাবজেক্টে করতে পারবে। মানে তারা তো ওটা মানে বাধ্যতামূলক নয়, তারা চাইলে করতে পারে। হ্যাঁ, মানে এবার এবার এটা হচ্ছে কি, বললাম না, একটা হেলথি কম্পিটিশনের মধ্যে একটা প্রচন্ড একটা থাকে, হেলথি কম্পিটিশন থাকে। হ্যাঁ, তো হতো কি, মানে যারা যারা চান্স পেতো সবাই মানে ওই কোর্সটাতে ঝাঁপিয়ে পড়তো করার জন্য। কারণ ওখানে আমাদের কি শেখানো হতো, ছোটবেলাতে মানে একদম শুরু থেকে ক্লাস 7 থেকে আমাদের ভেক্টর শেখানো হতো, ক্লাস 7 থেকে Okay. আমাদের ডেরিভেটিভ শেখানো হতো, ক্লাস 7 থেকে আমাদের লিমিট শেখানো হতো, ক্লাস 7 থেকে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট আচ্ছা, সলভ আমি করানো একটা জিনিস শেখানো আমি হতো। বলতে চাই, যারা জানে না ব্যাপারটা, ভেক্টর, লিমিট, ডেরিভেটিভ এগুলো ক্লাস 11 এর আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 11 এর আগে, 11 এর এবং আগে কোনো 11এও কোথাও যদি নেই। দেখা যায়, আমি আমার ডায়মন্ড বাড়ি ছেড়ে বলছি, 11এও খুবই কম শিক্ষক আছে যারা এগুলো খুব ভালো করে বোঝাতে পারে হুম, অ্যাকচুয়ালি। কারণ এগুলো হয়তো টপিকগুলো সোজা, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা যখন একটা ক্লাস 7 এর স্টুডেন্টকে এটা Yes. কিভাবে শেখাবে? একটা 7-এর স্টুডেন্টকে এটা তুমি কি করে শেখাবে? তখন একটা 7-এর স্টুডেন্টকে কিন্তু ত্রিকোণমিতি শেখানো, ত্রিকোণমিতি অ্যাকচুয়ালি সে ক্লাস 10-এ আসে, 10 এ। লগারিদম আসে ক্লাস 9-এ আসে। তো এই সমস্ত জিনিসপত্র ছাড়া বা এই সমস্ত জিনিসপত্র আগে শিখিয়ে দিয়ে কিভাবে এটা কিন্তু একটা খুব সহজ টাস্ক নয়। একটা টিচারের ক্ষেত্রে এটা নয়, খুবই একদম। চ্যালেঞ্জিং টাস্ক। এটা একটা মানে একটা সাধারণ শিক্ষক এটা পারবে না কখনো। তার জন্য অনেক ট্রেনিং এবং অনেক মানে মেহনত চাই। আর তারপরে হ্যাঁ, আর এবারে আমি বলি যে এই অ্যাডিশনাল কোর্স, ফাউন্ডেশন কোর্স কারা নিত, যারা হচ্ছে কি নরেন্দ্রপুর পাস আউট, আইআইটি তে পড়ছে, কি আইআইটি গ্রাজুয়েট, ওকে, ঠিক আছে, তারাই নিত। কারণ আমাদের একজন আচ্ছা ওরা টিচার পড়াতো? নিত, দীপ, হ্যাঁ, আচ্ছা দীপ ওকে। মন্ডল বলে, দীপ মন্ডল বলে একজন আমাদের ফিজিক্স আমাদের অ্যাডিশনাল কোর্স করাতো। তো তিনি হচ্ছেন এখন মানে তখন আইআইটি আইআইএসসি থেকে পাস আউট, ঠিক আছে। তো তারা যদি একটা স্টুডেন্টকে এসে পড়াচ্ছে, তাদের লেভেল কিরকম, একটা হাই লেভেল স্টুডেন্ট, তারা তারা এসে আমাদেরকে পড়াতো, মানে ছোটবেলা থেকেই একদম যেই এইরকম এই লেভেলটা আমাদেরকে মানে ভিতর থেকেই দেওয়া হতো। আর আমাদেরকে পিয়ারসন ফলো করানো হতো অ্যাডভান্সে। পিয়ারসনের ফাউন্ডেশন যে বুকগুলো পাওয়া যেত, ওই বুকগুলো আমাদেরকে একদম প্রথম থেকেই ফলো করানো হতো। আর এরকম নয় শুধুমাত্র এমনি ক্লাস করছে, কোর্স হচ্ছে, এরকম নয়। কোর্সের সাথে সাথে রেগুলার টেস্ট হতো, তারপর একটা ফাইনাল টেস্ট হতো, সেই ফাইনাল টেস্টের রেজাল্ট পাবলিশ হতো, সেই ফাইনাল টেস্টের সাথে মানে গার্জিয়ানদের সঙ্গে ডিসকাস করা হতো, মানে পুরো একদম ছোট, একদম কম বয়স থেকেই এরকম ইয়ে করা আচ্ছা, হতো। মানে আমার একটা জিনিস জিজ্ঞেস করে এখানে, যে একটা যেটা অ্যাকচুয়ালি নরেন্দ্রপুর যদি আমরা দেখি, তাহলে ওটা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে অ্যাপ্লিকেট করা আছে। তো ওটার একটা কারিকুলাম তো আছে যেটা তোমাকে ফলো করতেই হবে হ্যাঁ, টু মেনটেন দ্য স্টেট পলিসিস। তো ওটা চলতো, ও সাথে সাথে এক্সট্রা নরেন্দ্রপুর বাচ্চাদেরকে গ্রুম করার জন্য এগুলো করতো, এবং এগুলো 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 করতো। এরকম না যে এগুলো একটা আলাদা করে করাচ্ছে, এগুলোর জন্য না, অফিসিয়ালি ওরা টিচার বাইরে থেকে এনে হ্যাঁ, তার জন্য গাইড করে টেস্ট করে, এবং সেই টেস্টগুলো সেই টেস্টের স্কোরও পাবলিশ করা, সেখানে র্যাঙ্কিং বার করা, গার্ডিয়ানের সঙ্গে ডিসকাস করে, মানে এরকম নয় যে এটাকে আলাদা করে করা হচ্ছে। মানে হ্যাঁ। এটা নরেন্দ্রপুরের কাছে মেন স্ট্রিম সাইড স্ট্রিম বলে কিছু না, ওদের কাছে মেন উদ্দেশ্য যে মানে স্টুডেন্টদের কি করে গ্রুম করা যায়। আচ্ছা, আমি একটা জিনিস, আমি এটা শিওর না, আমি জিজ্ঞেস করতে চাই যে নরেন্দ্রপুরে এখন তো এনটিএসসি বন্ধ হয়ে গেছে, আগে এনটিএসসির জন্য প্রিপারেশন করানো হতো? এনটিএসসি সঙ্গে প্রিপারেশন করানো হতো, এসওএফ দেওয়ানো হতো, আচ্ছা, কম্পালসারি ছিল। এনএসসি যে এর জন্য প্রিপারেশন করানো হতো? হ্যাঁ, এসওএফ দেওয়ানো হতো। হ্যাঁ। এবং এসওএফ এর তো মানে এছাড়া যে কোনো যেরকম অলিম্পিয়াড, যে কোনো অলিম্পিয়াডের আমাদেরকে এক্সাম, যে কোনো পিআরএমও আরএমও ও তো আরএমও, হ্যাঁ হ্যাঁ, আইএমও আরএমও এ তো রয়েছে। তাছাড়া
একটা অলিম্পিয়াড এসেছিল, অস্ট্রেলিয়ান অলিম্পিয়াড, ক্যাঙ্গারু অলিম্পিয়াড, হ্যাঁ 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 মনে আছে আমার। ওটাও আমাদের স্কুল থেকে দেওয়া হয়েছিল, মানে স্কুল থেকে করানো হয়েছিল। তো মানে একদম প্রথম থেকে যে কোনো ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলের এক্সামের জন্য একদম প্রথম থেকে আমাদেরকে করানো হতো। আর আমি এটা বলতে চাই যে এই যে ফাউন্ডেশন এডিশনাল যেগুলো হতো, এটা কিন্তু স্কুল টাইমে হতো না। আমি তাহলে একবার রুটিনটাকে বলি। তো সকালে আমাদের উঠতে হতো 5:30টায়, ঠিক আছে? 5:30টায় ওঠার পরে, এবার 5:30 শীতকালে আর গরমকালে 5:15। তো এই টাইমে ওঠার পরে আমাদেরকে ফ্রেশ হয়ে সকালে আমাদের হট ড্রিঙ্কস দিত, জুনিয়রদের আমাদের চা খেতে দিত, জুনিয়রদের আমাদের হরলিক্স দিত, আরো মাইলো ছিল, ওইসব দেওয়া হতো। তার সাথে তারপরে আমরা সবাই শারীরিক চর্চা পিটিতে যাওয়া হতো, ফিজিক্যাল ট্রেনিং। হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি আধ ঘন্টা। তো 5:45 মানে 5:15 ঘুম থেকে ওঠা, 5:30 আমাদের হট ড্রিঙ্কস এর বেল পড়তো। তারপরে 5:30 থেকে 5:35 পর্যন্ত 5-10 মিনিটের ওটা হট ড্রিঙ্কস এর ওটা হতো। তারপরে আমাদের মোটামুটি 6:10-15 পর্যন্ত পিটি শেষ হয়ে যেত। ডেইলি একদম ডেইলি। তারপর 6:10 পর থেকে 15-25 মিনিট আমাদের প্রেয়ার হতো। 6:35 সকালে সন্ধ্যে যে দুবেলা যে প্রেয়ার হতো। তো সেটা প্রেয়ারের পরে আমাদের স্টাডি হল ছিল, 2 ঘন্টার কমপ্লিমেন্টারি স্টাডি হল। তো এই যে কোর্স গুলো হতো, এই কোর্স গুলোতে সপ্তাহে, যেরকম আমি যদি বলি 3টে সাবজেক্ট, ফাউন্ডেশনে 3টে সাবজেক্ট ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাডভান্স ম্যাথ, নইলে ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাডভান্স বায়োলজি, এই 3টে সাবজেক্ট হতো। তো 3টে সাবজেক্ট সপ্তাহে আমি 7 দিন যদি ভাগ করি, 7-14টা আমাদের স্টাডি হল হতো, সকাল সন্ধ্যে করে, ঠিক আছে? এই 14টা স্টাডি হলের মধ্যে 3টে স্টাডি হলের যে 2 ঘন্টা টাইম থাকে, এই 2 ঘন্টা টাইম স্টাডি হল থেকে নিয়ে আমাদেরকে এই ফাউন্ডেশনে দেওয়ানো হতো। মানে সোমবার ধরো ফিজিক্সের ফাউন্ডেশন কোর্স হলো, ঠিক আছে? মঙ্গলবার কোনো কাজ নেই, বুধবার রাতে ফাউন্ডেশন, দেন আবার শনিবার কি রবিবার ম্যাথস ফাউন্ডেশন। এরকম করে সপ্তাহে 3 দিন হচ্ছে আমাদেরকে স্টাডি হলে, যে সকাল আর সন্ধ্যে টাইমে, যেটা হচ্ছে আমি যদি বলি অ্যাপ্রক্সিমেটলি ওই 6:40 থেকে 8:40 এরকম টাইম, এইরকম টাইম স্প্যানে এই 2 ঘন্টার মধ্যে আমাদেরকে ওই কোর্স গুলো করানো হতো। এরকম না যে ক্লাস টাইমে একদমই না, যেটা আমাদের 10টা থেকে 4টে পর্যন্ত যে ক্লাস টাইম, ওটা স্কুল টাইম, স্কুলের মধ্যে থাকবে। এই যে অ্যাডিশনালটা, এটা আমাদের সকালবেলা যখন নিজেরা যে পড়াশোনা করে, সেই পড়াশোনার জায়গায় এইটা আমাদেরকে করানো হতো। তারপরে ওটার পরে আবার রুমে আসা, রুমে এসে ফ্রেশ হওয়া, স্নান করা, দেন ব্রেকফাস্ট করা, মানে ধরে নে 8:40 পর্যন্ত তোর ওই স্টাডি রুম হয়ে গেল। তারপরে রুমে এসে আই থিংক 9টা, রুমে এসে স্নান 9:30 পর্যন্ত স্নান করা হয়ে গেল, তোমার খাওয়া দাওয়া 10টা। হ্যাঁ, তারপরে 10টা থেকে আমাদের হচ্ছে কি ক্লাস। হ্যাঁ, 10টা থেকে ক্লাস হতো আমাদের। 10টা থেকে ক্লাস হতো, 45 মিনিটস এর ক্লাস হতো, 4টে, মানে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ। ওকে বুঝতে পারছি। মানে আমাদের 10:50 থেকে 4:30 পর্যন্ত হতো, তোদের সকাল 10টা থেকে 4টে পর্যন্ত হতো। 4টে পর্যন্ত, কারণ আমাদের আবার বিকেল বেলা খেলার জন্য টাইম রাখতে হতো। এটা খুব ভালো জিনিস রামকৃষ্ণ মিশনের। হ্যাঁ, তো ওই 10টা থেকে আমাদের 4টে পর্যন্ত ক্লাস হতো। মাঝখানে 1 ঘন্টা ব্রেক ছিল, যেটা লাঞ্চ ব্রেক ছিল। আমরা ওটা তো স্কুলের মধ্যেই ছিল তো? না, আমরা আবার ভবনে আসতাম, যেখানে থাকতাম হোস্টেলে আসতাম। না, অ্যাকচুয়ালি স্কুলের টিফিন টাইমটা ওটা তো ভবনে এসে খেয়ে নিতিস। আমরা ভবনে এসে লাঞ্চ করতাম। ওকে, এটা তোদের নরেন্দ্রপুরে এটা পুরোটাই আবাসিক, মানে কোনো লোকাল? পুরোটাই আবাসিক। না, পুরোটাই আবাসিক। কারণ আমাদের তো লোকাল একটা নাম্বার পাওয়া আছে, ওই জন্য স্কুলের টিফিন দাও, আমরা হোস্টেলে আসতাম খেতে। আচ্ছা, আমাদের পুরোটাই আবাসিক ছিল। আচ্ছা, তারপরে হয়ে গেল 4টে পর্যন্ত স্কুল হয়ে গেল। তারপরে 4টে পর্যন্ত, তারপরে একটা ছোট ব্রেক, মানে ছোট একটা আমাদের স্ন্যাক্স দিত, বিস্কিট দিত, কোনো দিন ফল দিত। এসব খাওয়া দাওয়া করার পরে সবাই ছেলেপুলেরা খেলতে যেত। তো খেলা মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট এরকম টাইম। গরমের সময় খেলার টাইমটা একটু বেশি থাকে, শীতের সময় একটু কম থাকে। হ্যাঁ, ওইরকম। তো খেলাধুলার পরে তারপরে এসে সবাই আবার যে যার মতো ফ্রেশ হওয়ার পরে আমাদের সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স দিত, চপ মুড়ি, সিঙ্গারা মুড়ি, চাউমিন, একদম চাউমিন, তারপর হচ্ছে আরো অনেক রকম খাবার থাকতো। হ্যাঁ, ঘুগনি, এসব তো খাওয়া দাওয়ার পরে তারপরে আবার সন্ধ্যেবেলা আধ ঘন্টা প্রেয়ারের পরে আবার সেম টাইম ফ্রেমে সন্ধ্যেবেলা প্রেয়ার টাইমটা কি ছিল? সন্ধ্যেবেলা প্রেয়ার টাইমটা আমার
এক্স্যাক্টলি মনে করতে পারছি না, তবে 6টা 10 থেকে 6টা 40 পর্যন্ত এরকম ওকে টাইম ওকে, ছিল। মানে ধরে হ্যাঁ, নিও ওই তারপরে 7টা থেকে তো 9টা পর্যন্ত আবার পড়াশোনা করতে হবে এরকম ব্যাপার। আবার 7টা থেকে, না ওটা 2.5 ঘন্টা পড়াশোনা হতো। ওটা ওকে, হতো, ওটা হচ্ছে কি ওই মোটামুটি 6টা 40 6টা 45 থেকে তো 7টা 20 7টা 15, পর্যন্ত, হ্যাঁ 7টা 20 পর্যন্ত এরকম। আচ্ছা, আহ, সরি নটা ওখানে নটা 8টা 20, 8টা 20, 9টা 15, মানে ওই 2.5 ঘন্টা হ্যাঁ যতটা হয় হ্যাঁ ততটা হয়। তো তারপরে আমরা আবার হচ্ছে এসে আহ, ইয়ে করতাম, ডিনার করতাম, এখানে একটা। ডিনারের পরে আবার আমরা যে যার রুমে চলে যেতাম, রুমে গিয়ে সেলফ স্টাডি হয় 1 ঘন্টা। আচ্ছা রাতে তো যে এটা আমার একটা জানার বিষয়, রাতে যে সেলফ স্টাডিটা হয়, তো হুম, ওটা তো তোমার স্টাডি হলে গিয়েও করতে পারবে, মানে স্টাডি হলে গিয়েও করতে পারবে যখন। ওটা ওটা স্টাডি হলে গিয়ে করতে পারো যখন এক্সাম চলে আসে, ঠিক আছে? ওকে, যখন এক্সাম একদম একদম সামনে চলে আসে, মানে 1 সপ্তাহ আছে এক্সামের, তখন আমরা স্টাডি হলে গিয়ে মানে রুমের ম্যাক্সিমাম ভেতরে লোক তোমার পড়াশোনা করতাম। পড়াশোনা। ওকে, হ্যাঁ, আর নইলে এমনি নর্মাল টাইমে রুমেই ওই, এবারে যখন পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যায় তখন আর ওই সেলফ স্টাডি থাকে না, তখন সব যে যার মতো রুমে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প হ্যাঁ আড্ডা, গল্পের বই পড়া, হ্যাঁ। এসব হতো। আচ্ছা এটা এটা তারপরে একটা মজার বিষয়, অনেকে মনে করে যে এই নরেন্দ্রপুরে এত রেজাল্ট ভালো হচ্ছে তার মানে হুম, হয়তো পড়াশোনা অ্যাকচুয়ালি এটা শুধু নরেন্দ্রপুরে না, নরেন্দ্রপুর, রহরা, পুরুলিয়া এগুলো অ্যাকচুয়ালি প্রপার স্ট্রাকচার্ড, এরা এদের যে কারিকুলাম স্ট্রাকচার সেই জন্য এরা রেজাল্ট প্রডিউস একদম করতে পারে। এবার একদম বাকি থেকে এরকম যেমন নয়। আমাদের রামকৃষ্ণ এখানে, তবে বেসিক রুল কিন্তু সেম, বেসিক রুল মানে বেসিক রুল রামকৃষ্ণ মিশনে কখনো এটা হয় না যে সকাল থেকে রাত পর্যন্ত স্টুডেন্ট পড়াশোনা করবে, এখানে একটা বেস না, না, মানে একদমই নয়। ওভারঅল ডেভেলপমেন্ট করা হয় প্রতিদিন। হ্যাঁ, এই যে প্রতিদিন সকালে এই যে প্রতিদিন পিটি করা হয়ে গেল, বা হুম, আমাদের যেমন প্রতিদিন বিকেলবেলা 1.5-2 ঘন্টা খেলার একটা ছিল, খেলতে হুম, হবে, খেলতে যেতে হবে। হুম, তারপরে আমাদের হুম, পুকুরে আমরা সাঁতার কাটতাম, ঠিক আছে? তো হ্যাঁ, হ্যাঁ, এই আমাদের নিজেদের এই এত কিছুর পরেও নিজেদের বাসন নিজেরা মাজতাম, কাপড় নিজেরা কাচতাম। হ্যাঁ, তো একদম একদম। এটা একটা প্রপার উদাহরণ যে শুধুমাত্র বই নিয়ে বসে থেকে যেতে ভালো লেগে আছে না, এটা একটা ওভারঅল না, ডেভেলপমেন্ট। তার থেকে একটা হুম, ওভারঅল একটা জিনিস আমি বলতে চাই, অনেক ক্ষেত্রে হয় কি যে কোনো স্কুল থেকে হয়তো একজন ফার্স্ট হলো, একজন সেকেন্ড হলো, দুজন ফার্স্ট হলো, কিন্তু এটা লোককে বুঝতে হবে যে শুধু বই নিয়ে পড়ে থাকলে হয়তো এরকম একজন একজন দুজন তুমি রেজাল্ট পেতে পারো, কিন্তু এই যে হুম, ওভারঅল যে রেজাল্ট না, এটা হুম, একটা প্রপার স্ট্রাকচার প্ল্যানিং এর মাধ্যমে আসে। এটা কখনো একজনের পার্সোনাল হ্যাঁ, সাকসেস নয়, এটা কখনো এটা পুরো অর্গানাইজেশনের একটা যে বিল্ড, তারা যে এটা একটা এমনভাবে বিল্ড করেছে যে শিডিউলটা, এটা অল ওভার যে যত রামকৃষ্ণ মিশন আছে সেখানে স্টুডেন্টদের এমনভাবে রাখা হয়, এরকমভাবে তারা নিজেদের কাজ নিজেরা করে, একটা প্রপার টাইম থাকে, একটা প্রপার শিডিউল থাকে। এইটা হুম, এইটার ক্রেডিট আমার মনে হয় যে শুধুমাত্র স্টুডেন্ট না, যারা এই অর্গানাইজেশনটাকে বিল্ড করেছে, যারা এটাকে হুম, এত দিন ধরে চালিয়ে আছে, তাদেরকে একটা ক্রেডিট যায়। তাদের অবশ্যই। হ্যাঁ আর এই যে এত সমবদ্ধ একটা এত ভালো রেজাল্টে আরো একটা মেন যেটা আমি সব থেকে বেশি মনে করি সেটা হচ্ছে কি কম্পিটিশন, একটা হেলদি কম্পিটিশন হুম সবার মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকে। সে কেউ আজকে ক্লাস 7-এ ট্রিগোনোমেট্রি কমপ্লিট করে ফেলেছে, তো অন্যজনের তাকে দেখে মনে হবে যে আজকে সে ট্রিগোনোমেট্রি শেষ করে নিল, আমাকে আজকে করতেই হবে। তো সে টিচারদের কাছ থেকে যতটা হেল্প না পাবে ততটা বই বই উল্টে হ্যাঁ বই ঘেঁটে পড়াশোনা করা। তো এই যে কম্পিটিশনটা না, এই হেলদি কম্পিটিশনটা আমি প্রচন্ড ভাবে মানে নরেন্দ্রপুরকে করি, মানে এই যে হেলদি মানে একটা কম্পিটিশনটা পিয়ার নরেন্দ্রপুরে প্রেশার থাকে সবসময় যে সব সময়। হ্যাঁ। হুম, তো এই জন্যই আমি দেখেছি যে এরকম নরেন্দ্রপুর রেজাল্ট কখন এরকম হয় না যে একবার ভালো হয়ে গেল খারাপ হলো, নরেন্দ্রপুর একটা ওভারঅল সবসময় ভালো থাকে, অল হ্যাঁ, টাইম সব সময়, ওভারঅল সব সময়, অলওয়েজ ভালো থাকে নরেন্দ্রপুরের রেজাল্ট। একদম। এবং এই আরেকটা জিনিস, অনন্তপুরে আমি তো অনেকবার গেছি, অনন্তপুরে অনেকবার গেছি, মানে ভেতরে আমরা হুম, যখন সরিষায় পড়তাম তো আমাদেরকে, তো নরেন্দ্রপুরে একটা সায়েন্সের এক্সিবিশন হতো। সায়েন্স হ্যাঁ, এক্সিবিশন হয়। তো ওখানে আমাদের স্কুল থেকে বাসে করে নিয়ে যাওয়া হতো, তার হুম, নরেন্দ্রপুরের পরে আমাদের হতো। তো আমরা ওখানে গিয়ে দেখতাম, ওখানে আমার দেখে আমার অবাক লাগতো যে ক্লাস 6-7 ছেলেরা, তারা ইলেকট্রোলাইসিস, এরা আরো বিশাল বড় ধরনের রোবট গাড়ি, একদম একদম একদম। তা এসব তো হ্যাঁ মানে যেটা আমি বলি যে আমাদের যে এক্সিবিশন হতো সেখানে ক্লাস 6-7রা একটা ডিপার্টমেন্ট করতো, সেটা হচ্ছে লিটল সায়েন্টিস্ট বলতো, ঠিক আছে? ক্লাস 5 দেরকে অ্যালাউ করা হতো না অ্যাকচুয়ালি, মানে 5রা সবে গেছে তো। একটু তো মানে এক্সপিরিয়েন্স আছে। আমরা যদি বলি জানুয়ারি মাসের আমাদের 5-6 তারিখ নাগাদ আমাদের অ্যাডমিশন হতো, মানে আমরা অফিসিয়ালি হোস্টেলে থাকা শুরু করি। আর আমাদের এক্সিবিশন হয় একটা টাইম ফ্রেমে, যেটা হচ্ছে কি ফিক্সড 23rd
জানুয়ারি টু 26 জানুয়ারি। হুম। তো ওই মানে মোটামুটি 2 সপ্তাহের ব্যবধানে একটা 5 এর স্টুডেন্ট একটা অত বড় এক্সিবিশন তারা করতে পারে না। তো 5দেরকে অ্যালাউ করা হয় না, মানে 5রা গিয়ে শুধু মানে ওরা ঘুরতে পারে। দেখুক, ওরা শিখুক কিভাবে আমরা ওরা ইয়ে শিখুক, কন্টিনিউ করতে ওরা পারবো। শিখুক, হ্যাঁ। এটা দরকার আছে, তো কারণ ক্লাস ওরা সবে বাইরে থেকে এসেছে, সবে ওরা ওখানে এসেছে। হ্যাঁ। তো ক্লাস 6-7 থেকে 6-7 এর ছেলেরা প্রথমে লিটল সায়েন্টিস্ট একটা ডিপার্টমেন্ট আছে, ওরা ওটা সামলায়, যেখানে মানে গেলে বোঝা যাবে যে মানে কিরকম টাইপের জিনিস ছোট যেরকম আমরা একটা প্রজেক্ট করেছিলাম যেটা হচ্ছে কি কুইজ বোর্ড বলে, ঠিক আছে, মানে ভিতর থেকে কানেকশন ছিল, হুম। কোশ্চেন ছিল, তার অ্যান্সার ছিল, ঠিক আছে। তো কোশ্চেন্সে প্রথমে মানে কোশ্চেন্সে মানে পিন ছিল, তো পিন থেকে প্রত্যেকটা হচ্ছে করা আছে, মানে ওয়্যার কানেক্ট করা আছে। তো যদি শেষ মানে প্রত্যেকটা মানে ওকে, ঠিক ইলেকট্রিক অ্যান্সারে পারে, কানেকশন ওখানে then কমপ্লিট হয়ে যাবে যদি সে হ্যাঁ ঠিক উত্তর হ্যাঁ দিতে হ্যাঁ পারে। এইরকম, হ্যাঁ। এছাড়া তারপরে মানে ভলক্যানো বানানো, ঠিক হ্যাঁ, আছে, ভিতরে কার্বাইড দিয়ে না, সোডা দিয়ে, কার্বাইড। সোডা দিয়ে, তারপরে হচ্ছে ভিনিগার দিয়ে, হ্যাঁ, ওখানে বেকিং সোডা, মানে এসব দিয়ে অনেক রকম জিনিস ছিল, অনেক রকম জিনিস করেছি। এবং আমি ঠিক আছে, একটা মানে জিনিস আমার মনে আছে, আমি যখন গেছিলাম, এখন তো আমরা কলেজে পড়ি তো সেই জন্য এগুলো অত বেসিক মনে হতে পারে। হ্যাঁ, ক্লাস ক্লাস 9 6 এর ছেলেরা এসব, ক্লাস 9-10 এর ছেলেরা ওয়েবসাইট বানিয়ে ফেলতো, হুম এবং ওয়েবসাইট বানিয়ে একদম আমরা নরেন্দ্রপুরে, ওয়েবসাইট বানাতো এবং গেম খেলতো, মানে হ্যাঁ, গেম বানাতো নিজেদের, হ্যাঁ, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে গেম বানানো হতো লিটারালি। হ্যাঁ। এবং ওরা নিজেরা নিজেদের কলেজের ওয়েবসাইট বানাতো ক্লাস 9-10। এটা এটা 9-10 এটা থেকে এটা একটা জিনিস বোঝাই যে মানে একটা স্টুডেন্টের ওভারঅল গ্রোথ কত হচ্ছে। এরকম না শুধু বই নিয়ে পড়ে থাকো, তুমি ত্রিকোণমিতি নিয়ে পড়ে থাকো, তুমি উচ্চ মাধ্যমিক নিয়ে পড়ে থাকো, এটা একটা ওভারঅল মাইন্ডের ডেভেলপমেন্ট হয়ে যায়। সেই জন্য এবং আমার যেটা মনে হয় যে আজকে এই নরেন্দ্রপুরে ভর্তি হওয়া নিয়েও এত কঠোর পরিশ্রম বা, কারণ আমার মনে হয় হওয়া দরকার আছে। কারণ একটা জিনিস দেখা যায় যে ওখানে খুব কম সংখ্যক ছেলেমেয়েরাই চান্স পায়, এবং যারা চান্স পায় তাদেরকে ওই পিয়ার প্রেসারটা কিন্তু হ্যান্ডেল করে 6 বছর থাকতে হয় ওখানে। ওটা হ্যান্ডেল করাটা সোজা না। এবং যদি আমি দেখি যে ওখানে যে লেভেলের ওভারঅল গ্রোথটা হয় না, যখন ওখান থেকে ওরা বাইরে আসে না, ওরা বাইরে গিয়ে যেখানেই যায় না না, তো ওদের একটা আলাদা আনফেয়ার অ্যাডভান্টেজ থাকে যে ওরা এতদিন ধরে যে এই যে প্রসেসের মধ্যে দিয়ে এসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে আমার একটা কোশ্চেনের দরকার, যে তোর কি মনে হয় যে একটা বাইরের ছেলে, আমি রেজাল্টের দিক থেকে বলছিলাম, সে খুব ভালো রেজাল্ট করেছে, আর একটা নরেন্দ্রপুরের ছেলে, সে হয়তো খুব আমরা লোক বাইরে থেকে দেখছি যে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, আর একটা বাইরের ছেলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো তার মধ্যে তোর কি মনে হয়, তুই একটা বেসিক ডিফারেন্স কি থাকবে যে বাইরে গেলে, বা তোর বেসিক তার কিছু অ্যাবজর্ব করার বা কিছু সেখানে কিছু মানে তোর কি মনে হয় কি ডিফারেন্স থাকে এখানে একটা নরেন্দ্রপুরের ছেলে, তোর কি মনে হয়? তো আমি মানে এটা মনে করি যে যে ছেলেটা, আমি নর্মাল এক্সাম্পল দিচ্ছি, যে এখন যে বয়স সেকেন্ড হচ্ছে ঋতব্রত নাথ, ঠিক আছে। ঋতব্রত নাথ আমি যখন ক্লাস 7-এ পড়তাম, ও মনে হয় 5-এ পড়তো, বা আমি যখন ক্লাস 8-এ পড়তাম ও তখন 5-এ পড়তো, মানে আমার ঠিক মনে নেই, তবে ওকে আমি চিনি, হ্যাঁ ওকে আমি চিনি। তো ওই ছেলেটা ছোটবেলা থেকে গান শিখেছে, ছোটবেলা থেকে আবৃত্তি করে, ছোটবেলা থেকে রিসাইটেশন করে, ঠিক আছে, মানে ক্লাস 5 থেকে ও রিসাইটেশন করে, ক্লাস 5 থেকে ও এক্সটেম্পোর করে, ক্লাস 5 থেকে ও ডিবেট করে, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করে। আমি একটা বাইরের স্টুডেন্টকে যদি ধরি, 99 মানে 95% কেসে আমি বলি, সে মানে ম্যাক্সিমাম টাইম পড়াশোনাই করেছে। সে যদি ভালো রেজাল্ট করে, ম্যাক্সিমাম টাইম সে কোচিং টু বাড়ি, বাড়ি টু কোচিং, কোচিং টু স্কুল, স্কুল টু বাড়ি, এরকম। হ্যাঁ, এই জন্য এরকম অনেক ইন্টারভিউ আছে 12 ঘন্টা পড়ে, 13 ঘন্টা পড়ে। হ্যাঁ, 13 ঘন্টা পড়ে, দরকার নেই আমাদের টাইম, নরেন্দ্রপুরে কোনো আমাদের স্টুডেন্ট মনে হয় 12 ঘন্টা পড়ে কোনো আর আমাদের তো নিয়মই সকালবেলা 2 ঘন্টা, সন্ধ্যাবেলা 2.5 ঘন্টা, টোটাল 4.5 ঘন্টা পড়া। এবার পরীক্ষার সময় 5.5 ঘন্টা, 6 ঘন্টা হতে পারে ম্যাক্সিমাম। মানে এটা অ্যাকচুয়ালি হয় কি না, লোকে এটা খুব মানে এখন আমরা কলেজে পড়ি, এখন আমরা এটা বুঝতে পারি, যারা দেখছে দর্শকদেরকে বলতে চাই, দেখুন আজকে আমরা যখন কলেজে পড়ি তো আমাদেরও অনেক হিউজ সিলেবাস থাকে, আমরা পরীক্ষা, হ্যাঁ হিউজ সিলেবাস থাকে, আমরা পরীক্ষার কাছে সেটা কি করে কমপ্লিট করি, 12 ঘন্টা পড়ে না, আমরা সেটাকে কি করে, হ্যাঁ এখন আমরা এতদিন পরে সেটা ম্যাচিউর হয়ে গেছি, আমাদের এখন 20-21 বছর বয়স, আমরা সেটা ম্যাচিউর হয়ে গেছি যে কি করে এফেক্টিভলি পড়তে হয়, এফেক্টিভ স্টাডির মানেটা কি, এরকম না যে পুরো রাত বসে থাকলাম বই নিয়ে। হ্যাঁ, তো ওই যে এফেক্টিভ স্টাডি, একজন 13 ঘন্টা পড়ছে আর একজন 6 ঘন্টা পড়ছে, কিন্তু রেজাল্ট দুজনের একই। এই এফেক্টিভ স্টাডিটা কখন আসে, যখন কোনো স্টুডেন্টের মাইন্ড এতটাই ডেভেলপ হয়ে থাকে,
সে জানে যে আমাকে কি করতে হবে, কখন কি করতে হবে। কি করতে হবে, হ্যাঁ, একদম একদম এবং সে একদম। জানে যে আমার কাছে এটাও ইম্পর্টেন্ট, ওটাও ইম্পর্টেন্ট। তো এরকম না যে আমি এটার প্রতি একদম পুরো নিজেকে মানে সমর্পণ করে দিলাম। যখন যেটা দরকার, পরীক্ষা আসলো 1-1.5 ঘন্টা সময় বাড়িয়ে দিলাম। তার মানে নেই যে আমি আমার সবকিছু ভুলে গেছি, তার মানে নেই যে আমি আমার এক- মানে আমার হবি সব ভুলে গেছি। এবং সব ভুলে তার গেছি, থেকে এরকম নয়, রেজাল্টও তো একদমই আসে। নয়। হ্যাঁ মানে তাছাড়া আমি হ্যাঁ বল। আমি যেটা হচ্ছে কথা যে দুটো স্টুডেন্ট যদি কোনো কলেজে যায়, একজন আমি একটা স্টুডেন্ট কথা বলছি যে 99% পেয়েছে, সে কোনো একটা এনআইটি-তে গেল। আমার স্কুল থেকে নরেন্দ্রপুর থেকে কেউ একটা 99% পেয়েছে, সে একটা কোনো সেম এতে গেল, NIT কলেজে গেল, হ্যাঁ, সেম এনআইটি-তে গেল। তো দুটো স্টুডেন্টকে আমি যদি কম্পেয়ার করি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টটার অ্যাডাপ্টেবিলিটি যে কোনো স্টুডেন্টের থেকে হাই হবে। একদম। সে যে কোনো কিছু করতে পারবে, সে কলেজের যে কোনো ফেস্টে পারফরমেন্স করতে পারবে, ফেস্টে ইভেন্টে সে গিয়ে ম্যানেজ করতে পারবে। কারণ আমরা ছোটবেলা থেকেই আমাদের স্কুল ইন্টার স্কুল কম্পিটিশন অর্গানাইজ করে, একদম মানে প্রত্যেক বছরে ইন্টার স্কুল কম্পিটিশন অর্গানাইজ করে। সেখানে কারা ভলেন্টিয়ার করে, আমরাই করি, স্টুডেন্টরাই করে। কারা ম্যানেজ করে, আমরাই করি, স্টুডেন্টরাই করে। কারা সমস্ত কিছু প্ল্যানিং, সমস্ত কিছু, হ্যাঁ এক্সিকিউশনে কিছুটা পোর্শন টিচার্সরা, যারা হেডমাস্টার্স আছেন, মানে হ্যাঁ হেডমাস্টার সেটা আছেন তো, যিনি, সেটা তো অবশ্যই। যেমন আমাদেরও ওটা তো থাকবে। কলেজে কিছু হলে একজন হ্যাঁ ফ্যাকাল্টি অ্যাডভাইজার থাকে, ফ্যাকাল্টি অ্যাডভাইজারের কাজ হচ্ছে ওভারঅল হ্যাঁ দেখা যায় কোনো মানে ঝামেলা ওভারঅল, হচ্ছে নাকি। হ্যাঁ। কিন্তু বাকি মেন কাজটা স্টুডেন্টরা, আমরা পুরো স্টুডেন্টরাই সমস্ত কিছু করা। তো এই জিনিসটা পরবর্তীকালে প্রচন্ড প্রচন্ড পরিমাণে হেল্প হয়, প্রচন্ড পরিমাণে হেল্প হয় যে কিভাবে একজন স্টুডেন্ট তার পড়াশোনার সাথে সাথে আদার্স যা হবিজ আছে, ঠিক আছে, প্লাস এনজয়মেন্ট, এরকম তো নয় শুধু মানে পড়াশোনা কলেজ যাওয়া অবশ্যই মানে শুধু হোস্টেলে, পড়াশোনা করা। একটা হোস্টেলে থাকা স্টুডেন্ট, আমি হুম আমার মনে করি আমার যে 6 বছরের হোস্টেল লাইফ না, হুম আমাদের মিশনে ছিল, আমি হুম কোনোদিন হয়তো ওরকম লাইফ ফিরে পাবো না, কোনোদিনও কলেজে ব্যবহার কোনোদিন করবো পাবো না। না। তার মেন কারণ হচ্ছে, দেখো এটা একটা এটা একটা মানে হয়তো অনেকে এটা ঠিক করে নেবে না। প্রথম কথা হচ্ছে আমাদের কাছে স্মার্টফোন ছিল না, সেজন্য স্মার্টফোন আমরা ছিল না, বন্ধুত্বটাকে অ্যাকচুয়ালি এনজয় করতে পেরেছি। অ্যাকচুয়ালি এনজয় করতে পেরেছি। আর এরকম নয় যে স্মার্টফোন ছিল না বলে আমরা বাইরের সঙ্গে সমস্ত কিছু, একদমই না। আমাদের আমাদের রোজ পেপার স্ট্যান্ডে আমরা লিটারালি পেপার পড়ার জন্য পাগল হয়ে থাকতাম। হ্যাঁ ওই যে সময় আমাদের আমরা স্টাডি, পেপার নিয়ে, ওই সময় একটা আই থিঙ্ক স্কিম এসেছিল আনন্দবাজার স্কুল বলে, আনন্দবাজার স্কুলে হ্যাঁ পত্রিকা দিত। তাছাড়া আমরা হুম, ওই খেলার কাটিং নিয়ে কত, খেলার কাটিং জমি রাখতাম। খেলার কাটিং নিয়ে তো মেন কথা। আমাদের আমাদের যে প্রত্যেকটা ভবনে আমাদেরকে দেওয়া হতো, নিউজ পেপার দেওয়া হতো। তো আমাদের সকালের যে স্টাডি হলের পর থেকে আমরা নিউজ পেপার অ্যাভেলেবেল, মানে নিউজ পেপার পেতাম। তো সেই নিউজ পেপার পড়ার জন্য মানুষ পাগল হয়ে যেত। আর সবার আগে নিউজ পেপার খুলে লাস্টে পেজে, হ্যাঁ লাস্টে পেজে চলে লাস্টে আসে তো খেলা সবার খেলার খবর। প্রথমে, সবার প্রথমে খেলার খবর। হ্যাঁ তারপরে আর ওই তারপরে সময়, আমাদের ওই সময় ফুটবলের একটা আলাদাই ক্রেজ ছিল, মেসি রোনাল্ডো একটা আলাদাই ফুটবলের ক্রেজ একটা ছিল। আলাদাই ছিল ওই সময়। আর তার উপরে ফুটবলের হওয়ার পরে তারপর আইপিএল এর সিজনে, আইপিএল তো, মানে আইপিএল আইপিএল তো আমাদের খেলা দেখানো হতো প্রজেক্টরে। আইপিএল এ খেলা দেখানো হতো, ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখানো হয়েছে হ্যাঁ আমাদের, আমাদেরও দেখানো হয়েছিল। আমাদের ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখানো হয়েছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখানো হয়েছে। এমনকি 2019 সালের যে ওয়ার্ল্ড কাপ ছিল, ওয়ার্ল্ড কাপে আমরা ওই ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড দেখে আমরা সবাই রুমে এসে কেঁদেছি। এরকম আমাদেরও হয়েছিল যে অবস্থা ছিল, ওই যে এরকম ধোনির অবস্থা আউট, ছিল। ধোনির যা আউট রান আউটটা ছিল। তো এটা এমনকি মানে এটা এটা বলার মানে এটাই যে এরকম না যে আমরা পুরো দুনিয়া থেকে আলাদা হয়ে গেছি। হ্যাঁ স্মার্টফোন, একদমই। স্মার্টফোনটা ইউজ এই জন্যই করতে দেওয়া হতো না, কারণ যেখানে আমরাও এতজন ওখানে দলবদ্ধভাবে আছি, আমরা হুম আমাদের গুরুত্বপূর্ণটা তো বুঝি। আজকে যদি আমার হ্যাঁ সঙ্গে কারো ঝগড়া হয়, সেই হুম পরবর্তীকালে আমাকে হেল্প করবে, তার সঙ্গে আমি গলা মিলিয়ে থাকবো। হুম এই যে মেলামেশার পাওয়ারটা না, এটা তখনই হুম হবে যখন তোমার কাছে কারণ আমি জানি যে আজকে আমার কাছে না ফোন আছে না কি আছে, আমরা হুম এতজন আছি, আমরা মিলেমিশে খাবো, আমরা একে অপরকে খাবার পরিবেশন করবো, আমরা একে অপর মিলেমিশে কোনো ইভেন্ট অর্গানাইজ করবো, আমরা একে অপর মিলেমিশে কোথাও এক্সিবিশন হলে আমরা সেটাকে প্রেজেন্ট করবো। তো সেটা আমাদেরই করতে হবে। এই যে আমরা জিনিস, এই যে একত্রিত থাকার জিনিসটা না, এইটা যে হ্যাঁ, 6 বছরের পেয়েছি, এটা আমি বলছি আমি কোনোদিন করতে পারবো না। কোথাও পাবো না। ফোন থাকলে তো অবশ্যই হতো ফোন না থাকলে এটা এসব, কোনোদিন হতো না। এক কোনোদিনও হচ্ছে হতো না। এক হচ্ছে ফোন ছিল না, 2 নম্বর হচ্ছে, এটা বলে তো অনেকে মানবে না, আমাদের হোস্টেলের ভেতরে আমাদের অনলি বয়েস না, এসব কলেজের মতো কোনো ঝঞ্ঝাট ছিল, এই ছেলে মেয়ে এই একে অপরকে হ্যাঁ দেখানো, এই করা তাই করা, ঠিক আছে। হুম হুম ওখান থেকে যে বন্ডিংটা তৈরি হয়েছে, হ্যাঁ তো ওই বন্ডিং আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় না, আমি যে কোনো আমার হোস্টেলের বন্ধুকে যদি ফোন করে পড়ি আমার হেল্প লাগবে, কেউ সেই লেভেলটা এখনো আছে।
কারণ ওই সেই যেমন লেভেলটা এখন হ্যাঁ একদমই একদমই। আর এই মানে লোক আমি এটা কেন বলতে চাইছি হয়তো লোক বলছে আমি একটু শখটা করার না, ব্যাপারটা হচ্ছে এটাই যে এই যে বাইরে থেকে একটা ভাবা হয় যে রামকৃষ্ণ মিশনে এমন পড়াশোনায় ছেলেমেয়েরা পাগল হয়ে যায়, পড়াশোনা করে করে পাগল হয়ে যায়। উল্টে আমরা একটা এমন লাইফ পাই যে লাইফ আমরা হুম, এর বাইরে কোনোদিন কোথাও পেতামই না। পেতামই না, একদমই পেতাম না। আর আজকে আমরা দুজনেই এটা বলছি কারণ আমরা দুজনেই কিন্তু এখন বাইরে আছি, দুজনেই এখন আমরা এনআইটিতে পড়ছি, সেখানে আমরা হোস্টেল লাইফ হুম, পাচ্ছি, সেখানে আমরা হুম, বাইরের যে জিনিস এনজয় করছি, আমাদের কাছে ওপেন সোর্স, আমরা যা ইচ্ছে তাই করতে পারি। হুম। কিন্তু সেখানে দাঁড়িয়েও আমরা দুজনে এটা এগ্রি করছি না, আমরা যে ওই লাইফ পেয়েছিলাম 6 বছরে ওটা কিন্তু কখনোই কোথাও পেতাম না, পাবো না, কোথাও পাবো কখনোই না। পেতাম না। হুম, আচ্ছা, এবার আমার একটা যেটা জানার বিষয় সেটা হচ্ছে এটা আমরা বুঝতে পারলাম যে নরেন্দ্রপুরের ভেতরে কারিকুলামটাই এমনই যে হুম। ওই স্রোতে তুমি ভাসতে ভাসতে ঠিক তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ চলে আসবে। চলে আসবে, একদম কারণ একদম। ওখানে বলে না যে সবার সঙ্গে গা ভাসি চলতে চলতে টেনশন হবে, কম্পিটিশন হবে, কিন্তু অ্যাট দ্য এন্ড ওই যে তুমি এত প্রেশারটা নিচ্ছ তার একটা অ্যাট দ্য এই যে ওভারঅল রেজাল্টটা এলো, হ্যাঁ হয়তো কোনো 10 জনের কোনো 5 জনের নাম টিভিতে এলো, কিন্তু হুম, ওভারঅল প্রত্যেকের তো রেজাল্ট ভালো হলো না, প্রত্যেকেই তো একটা ভালো জায়গায় যেতে পারবে, হুম, প্রত্যেকের জন্য একটা তো ভালো দাঁড় করে গেল, কোথাও হুম, অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে হতে পারে। যেমন পরবর্তীকালে যখন আমরা ক্যাট বা বড় বড় এক্সাম দিই সেখানে ক্লাস 12-এর পার্সেন্টেজ লাগে, তো হুম, প্রত্যেকের জন্য একটা ওভারঅল এই যে হতে পারে যে সেটা যে 10 জন মেরিট লিস্টে এসছে বা যে 20 জন আসেনি, হয়তো সেই 10 জনই 20 জনকে কখনো বিট করেছে কোনো কম্পিটিশনে, একদম করবেই। করবেই, এরকম নয় যে। কিন্তু ওই 20 জনও তো আজকে একটা জায়গায় স্ট্যান্ড করে আছে না। একদম ওকে, একদম। তো এবার আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা বুঝতে পারলাম যে নরেন্দ্রপুরে অ্যাডমিশন নিতে পারলে হুম, তোমার একটা সুন্দর লাইফ তুমি পাচ্ছ সেখানে। হুম, সুন্দর মানে পড়াশোনার দিক থেকে, তোমার ওভারঅল ডেভেলপমেন্টের দিক থেকে, এবং হুম, এটা আনম্যাচেবল। আমি বলছি আজকে আমিও আমাদের সরিষা রামকৃষ্ণ মিশনে পড়েছি, পার্থক্যটা নরেন্দ্রপুরের সাথে বা নরেন্দ্রপুর পুরুলিয়া হাওড়ার সাথে এখানে যে একটা লেগেসি আছে এদের, এবং এরা সেই লেগেসিটাকে মেনটেন করে আসছে। হুম। এবং ফান্ডিং এর দিক থেকেও দেখতে গেলে কিন্তু যেহেতু আমাদের এগুলো সব বেলুর মঠের আন্ডারে পড়ে আই থিঙ্ক, হ্যাঁ, তো হ্যাঁ। নরেন্দ্রপুর একটা হিউজ ফান্ডও পায়। হিউজ ফান্ড পায়। আর তার চেয়ে বড় কথা, সবচেয়ে বেশি ফান্ড পায় অ্যালুমিনাই থেকে। হ্যাঁ, নরেন্দ্রপুরের অ্যালুমিনাই অ্যালুমিনাই নেটওয়ার্ক খুব সব থেকে সব থেকে স্ট্রং। প্রচন্ড লেভেল। এবার এই জন্য এই লেগেসিটা ক্যারি ফরওয়ার্ড হতে থাকে যে অ্যালুমিনাই যত বেশি অ্যালুমিনাই তত বেশি ফান্ডিং হয়। আজকে যদি বলি আমাদের আমাদের রামকৃষ্ণ মিশনের সঙ্গে কি পার্থক্য আছে নরেন্দ্রপুর, আমি যেটা বুঝতে পারলাম যে এই যে মেন পার্থক্য হচ্ছে সব কিছু যদি আমি ঘুরে ফিরে আসি অ্যালুমিনাই, কারণ অ্যালুমিনাই আছে বলেই তারা কিন্তু ছুটে এসে পড়াতে আসে, স্টুডেন্টদের পড়াতে পড়াতে আসে। আসে। তারা এত হুম, কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও তারা ছুটে পড়াতে আসে। হুম। অ্যালুমিনাই আছে বলে এত ফান্ডিং হয় বলে ইনফ্রাস্ট্রাকচার এত তাড়াতাড়ি গ্রো করে। ইনফ্রাস্ট্রাকচার। আর তার চেয়ে আমি সব থেকে মেন উদাহরণ দেবো, আমাদের অ্যালুমিনাই ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আচ্ছা। পার্থ পার্থ চট্টোপাধ্যায় আমাদের অ্যালুমিনাই ছিলেন, যিনি আমাদের মানে আমাদের কলেজ মানে আমাদের স্কুলের মানে ডেভেলপমেন্টে, যেরকম আমাদের নতুন ল্যাবরেটরি একটা হয়েছে যেটা সায়েন্স ল্যাব তৈরি হচ্ছে, যেটা ফিজিক্স আর কেমিস্ট্রি ল্যাব, সেটা আমাদের আগে একটা জাস্ট ছোট একটা ল্যাব ছিল যেখানে করানো হতো। বাট আমাদের ওনার একটা হিউজ ফান্ডিং এর জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে একটা হিউজ ফান্ডিং, একটা বড় একটা সহায়তার জন্য একটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন একটা খুব মানে একটা হাই লেভেলের একটা ল্যাবরেটরি এখন পেয়েছেন, যেখানে হাই লেভেল ল্যাবরেটরি, যেটা 11-12 এর স্টুডেন্টরা করে, যেটা আমি আমি এমনকি আমার কলেজে এরকম ল্যাব দেখিনি যেটা আমার স্কুলে রয়েছে 11-12। তাহলে এটা এর থেকে বড় বিষয় কি হতে পারে? তো মানে ছোট একদম শুরু থেকেই এমন এরকম নয় যে ওটা শুধুমাত্র ক্লাস 11-12 এর এরা ইউজ করবে, এরকমও নয়। ওটা ক্লাস 9 মানে থেকে নরেন্দ্রপুরে মেন যার আগ্রহ আছে তাকে সুযোগটা দেওয়া হোক। যার আগ্রহ আছে তাকে সুযোগ দেওয়া হবে, সোজা কথা। আচ্ছা, তো এবার আমার প্রশ্ন হচ্ছে আমরা বুঝে গেলাম ঠিক আছে নরেন্দ্রপুর এত কিছু হবে, এবার প্রশ্ন হচ্ছে চান্স পাবো কি করে? ঠিক আছে, চান্স পাবো। চান্স পাওয়ার কথা হচ্ছে যদি বলি, তাহলে টোটাল 3টে এখন এক্সাম হয়েছে। আমি যখন ছিলাম তখন 2টো এক্সাম হতো, একটা হচ্ছে ক্লাস 5-এ, একটা ক্লাস 6-এ, আর একটা ক্লাস 11-এ। তো এটা না, এখন ইলেভেনটা তো 3টে। আমি আলাদা, ওটা ইলেভেনটা তো আলাদা, আমি জানি ওটা মাধ্যমিকের পরে গিয়ে। হ্যাঁ, 11, আমি যদি বলি যে যদি নিজের ছেলের কেরিয়ার, নিজের ছেলের একদম মানে পুরো সর্বজ্ঞ একটা যদি ডেভেলপমেন্ট চাই, তাহলে তাকে ক্লাস 5 থেকেই নরেন্দ্রপুরে দেওয়া উচিত। না, কারণ 11 12 ফাইভ থেকে তো লোকে চাই, সেই জন্য তো পরীক্ষার দিন এত 5 ভিড়, থেকে বাইরে বাইরে থেকে বাস আসে। 5 থেকে হ্যাঁ 5 হ্যাঁ, থেকে লোকে চায়। 11-12 মাত্র 2 বছরই সময় থাকে, সেখানে কতটা নিজের মানে পার্সোনাল ডেভেলপমেন্ট হবে সেটা হ্যাঁ, এবং বলা এটাও তো সত্যি কথা যে
11-12 যারা যারা বাইরে থেকে আসে এবং যারা ওখানেই আগে থেকে পড়ছে, তো তাদেরকে তারা একটা হিউজ তারা এজ পেয়ে যায় তার আগে থেকে। হ্যাঁ, হিউজ এজ পায়, হিউজ এজ পায়। তো যদি ক্লাস 5-6 এ বলি তাহলে অ্যাডমিশন টেস্ট হয়, যেটা নরেন্দ্রপুর এখনো পর্যন্ত ধরে রেখেছে। কারণ আমি ওই যখন পরীক্ষা মানে ওটা বলতে গেলে ক্লাস 5 এর একটা জেই এক্সামের মতো। 5 এর যেই এক্সাম, অবভিয়াসলি 5 এর যেই এক্সাম। কারণ আমরা ক্লাস 3 আর 4 এ মানে ক্লাস 4 এ হয়তো মানে যেরকম আমি ক্লাস 3 তে নিয়েছিলাম, তো ক্লাস 4 এ মানে ম্যাক্সিমাম ক্লাস 4 থেকে 5 এ ওঠে। তো ক্লাস 4 এ যখন একজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সে কি লেভেল এক্সপেক্ট করবে যে আমি ক্লাস 4 এ খুব বেশি হলে ম্যাক্স টু ম্যাক্স ক্লাস 5 এর জিনিসপত্র আমার এক্সামে আসবে। কেউ এক্সপেক্ট করবে না ক্লাস 7-8 এর জিনিসপত্র আমাদের ক্লাস এক্সামে আসবে। এবং আমার মনে হয় আমি দুবার পেপার দিয়েছিলাম, তো ওখানে আমার যেটা মনে হয় যে ওখানে একজন স্টুডেন্টের ওরা প্রপারলি মেন্টাল অ্যাবিলিটি চেক করে যে ও অন দা স্পট কি করে ভাবতে পারবে না। হ্যাঁ, একদমই একদমই এরকম আছে বাইরে থেকে কিছু পড়ে আসলো দিয়ে বমি করে দিল পরীক্ষায়, এরকমই নয়। যেরকম যেই পেপার হয়, যেই পেপারে কোনোদিনও ফিজিক্স মানে কেমিস্ট্রি অ্যাডভান্স কথা বলছি না। ফিজিক্স কেমিস্ট্রি টাফ চলে এলো, বাট ম্যাথস ইজি চলে এলো। কেউ যদি ম্যাথস প্রথমে করে যদি ম্যাথসে ভালো চলে আসে, তার র্যাঙ্কটা উপরে চলে আসে। সেরকম ভাবে ওরকম ওখানে করে। ওখানে সবসময় নরেন্দ্রপুর ভাবে কি স্টুডেন্টরা কি ম্যাথসের পেপার সবসময় টাফ করে, এরকম নয় কিন্তু। ম্যাথসের পেপার সবসময় টাফ করে না। না একদম না। কোনো সময় ম্যাথসের পেপার ইজি করে, ইংলিশ পর পেপার 2 বছর দিয়েছিলাম, এক বছর যে প্রথমবার দিয়েছিলাম আর সেকেন্ড বারে অলমোস্ট ক্লোজ ছিল, কিন্তু আমি ভাবলাম যে এক বছর ড্রপ হয়ে যাবে। তো আমার মনে আছে এরকম সেকেন্ড বারে ম্যাথস ইজি ছিল, সে জায়গায় নরেন্দ্রপুরে আই থিঙ্ক আমার যদি মনে আছে বাংলা আর ইংলিশ, বাংলা ইংলিশ, হ্যাঁ ইংলিশে এমন এমন কিছু ওয়ার্ড আমি ভাবতে পারি এগুলো কি। বাংলার ও এরকম আছে, বাংলা থেকে ব্যাকরণ থেকে এমন কোশ্চেন দেবে যেগুলো মানে আমি এটা খুলে মানে একদম খোলা বলছি, ব্যাকরণ থেকে এমন এমন কোশ্চেন দেবে যেটা আশপাশে যারা পড়ে তারা পড়বে না। তারা অবশ্যই এরকম হয়। তো আমি যেরকম পড়েছি মহারানা কোচিং সেন্টার থেকে, আমরা দুজনেই প্রদীপ মহারানা। আমি একটা মজা গল্প বলি। আমি মহারানা কোচিং এ ভর্তি হয়েছিলাম। আমি যখন মানে কখন ভর্তি হলাম, যখন প্রথমবার আমি বাড়িতে জাস্ট এমনি গিয়ে হাওয়ায় হাওয়ায় পরীক্ষা দিলাম। তো তারপরে আমি জানতে পারলাম যে আচ্ছা এখানে ভর্তি হওয়ার জন্য কোচিং নিতে হয়। তো তখন আমার ওখানে প্রত্যেক সপ্তাহে যেতে হতো, আই থিঙ্ক 2 দিন করে, না 2 দিন না 1 দিন করে যেতে হতো মেবি। আমার একদিন, হ্যাঁ আচ্ছা একদিন সপ্তাহে 1 দিন করে, হ্যাঁ। তো আমার বাড়ি তো অনেকটাই দূরে, তো এখান থেকে আমি বাস ধরতাম, দিয়ে আমতলা থেকে বারুইপুর থেকে আবার বাস ধরে ওই নামতাম এতে নরেন্দ্রপুরে নামতাম, বা অটো ধরে ওখান থেকে সোনারপুর রাজপুর যাওয়ার। এবার আমার মনে হয় যে আমি ওখানে ভর্তি হলাম, দিয়ে প্রথমে একটা টেস্ট নেয় 1 মাস পড়ানোর পরে। সেই টেস্টের পরে ওরা দেখে যে কারা কারা অ্যাকচুয়ালি এই কোচিংটাকে এগিয়ে নিয়ে যায় যোগ্য, আর কিছু কেউ ছেড়ে বাদ দিয়ে দেয়। তো বাংলা, ইংলিশ আর ম্যাথামেটিক্সের টেস্ট নেই ওরা, আই থিঙ্ক 3টে সাবজেক্ট, এবং তারপর সেটা বাদ দিয়ে দেয়। এটা খুবই একটা লোকে ভাবে যে টিচাররা পয়সা কামানোর জন্য পড়ায় পয়সা মানে অন্ধা পয়সা কামানোর জন্য পড়ায়। ওখানে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের রেজাল্ট তৈরি করার জন্য পড়ানো হয়। আর 2 নম্বর ফেয়ার কম্পিটিশনের জন্য ওরা কখনো এটা দেখে না যে আমার কত পয়সা আসছে। ওরা বলে যে হ্যাঁ তোমার স্টুডেন্ট তোমার ছেলের জন্য এটা করা উচিত হয়, তুমি ওখানে অন্য জায়গায় দেখো। এবং এটা ফেয়ার, বেশি চাইলে তো বলতে পারতো আমি আমার কাছে পড়াবে পয়সা কামাবো, কিন্তু সে যখন জানে যে আমি একে সিলেক্ট করাতে পারবো না, তো তাই জন্য আমি মানে কেন আমি তাহলে করবো। হ্যাঁ, তো এইটা হতো। তো আমার মনে আছে যে প্রথম যখন টেস্ট হয়েছিল, তো নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশনের ঠিক টপকে মানে কামারগাছির দিকে একটা বড় মল আছে, বিগ বাজার একটা মল ছিল, বিগ বাজার। হ্যাঁ, তো আমি কোনোদিন যাইনি ওইদিকে। তো আমার বাবাকে বলে, মানে আমি যাই না যে, তো আমার একটা বন্ধু ছিল ওখানে, ও মেদিনীপুর থেকে আসতো, ঠিক আছে। ও লঞ্চ ধরে নদী পেরোতো, দিয়ে ডায়মন্ড হারবার থেকে ট্রেন ধরতো, ধরে যেত নামতো তোমার ওই এতে নামতো সোনারপুর নামতো, দিয়ে ওখান থেকে অটো ধরে। তো আমার মনে হচ্ছে বাংলায় আমি সেকেন্ড হাইস্ট পেয়েছিলাম, ঠিক আছে। এবার আমি অঙ্ক তো ভালো হয়নি, মানে মোটামুটি এরকম মানে কোচিংয়ে থেকে যাবো, ঠিক আছে, কোচিংয়ে থেকে যাবো, এটাই তখন একটা বড় হয়েছিল যে কোচিংয়ে থেকে যাবো। অন্য জায়গা থেকে স্যার ডেকে বলছে যে গার্জেনকে ডেকে বলছে দেখুন এরকম হবে না, আমার তো ওটা দেখে ফেটে যাচ্ছিল যে ভাই মানে প্রথমবার আমি এক্সপিরিয়েন্স কোচিংয়ে পড়তেছি, স্যার বলছে পড়াবো না, ঠিক আছে। তো এবার সেই বন্ধুরা আমার বাবাকে বলছে যে আমার একটু মনটা খারাপ ছিল,
বলছে না সার্থক এরকম সে বাংলায় সেকেন্ড এক্সপেক্ট করছে ভালো। আমি ঠিক আছে চলো চলো তাহলে বিগ বাজারে যাই একটু খেয়ে আসি কিছু দিয়ে তখন বিগ বাজার ছিল, এখন তো বিগ বাজার উঠে গেছে, ওটা তখন বিগ বাজার ছিল। ছিল একটা ওখানে। তো এটা জাস্ট ওটা ব্লাইন্ড বয়েজ একাডেমির সামনে ছিল, নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ মানে একাডেমির ওই সামনে। যেটা জাস্ট নরেন্দ্রপুরটা ক্রস করে কামারগাছি দিকে যেতে একটুখানি, মানে নরেন্দ্র- না, মিশনের ওটা গেটটা ওটা নরেন্দ্রপুর ক্যাম্পাসের সামনে, ওটাও নরেন্দ্রপুর ক্যাম্পাসের সামনে, মানে আচ্ছা। জাস্ট মেন গেটটা টপকে, বাট ওটা হ্যাঁ নরেন্দ্রপুর মেন গেট ক্যাম্পাসের টপকে, সামনে। মেন গেট টপকে মানে Main মেন gate গেট টা টপকে টপকে। গিয়ে একটুখানি হ্যাঁ, আগের দিকে। তো হ্যাঁ। এবার ওখানে এখন অনেক কোচিং আছে, আই থিঙ্ক এখনো মডার্ন আসলে পড়ায় কি জানি না। তো এখন মহানা স্যার পড়ায় না মনে হয়, ওনার আচ্ছা। বয়স হয়েছে এখন। তো উনি মানে পড়ানো শেষ। আমি এটা বলছি ওখানকার যে টিচারগুলো আছে না, আমার পুরো প্রপার মনে আছে। আই থিঙ্ক তোরও মনে আছে যখন তুই প্রত্যেকে জিনিস প্রথম তোকে একটা বুক লিস্ট দেওয়া ছিল, ওই Book list বুক দেওয়া লিস্টে ইংলিশে এত বড় একটা বুক পিকে মুখার্জি বা সামথিং এরকম আই থিঙ্ক পিসি দাস, পিসি দাস বা আরো পিসি দাস, হ্যাঁ। ম্যাথের আলাদা, জ্যামিতি আলাদা রেনাল্ড বই, মার্টিন, হ্যাঁ, জ্যামিতি আলাদা বই, ম্যাথের আলাদা বই, বাংলা ব্যাকরণের আলাদা বই। আলাদা বই। তো আমার মনে হয় যে সুনীতি চট্টোপাধ্যায় হ্যাঁ। মনে হয়, যা মনে হয়েছিল আমার মনে নেই, সুনীতি চট্টোপাধ্যায় এরকম কিরকম নাম ছিল। তোর একটা প্রপার বাংলা। বুক লিস্ট দেয়, কিন্তু আমার মনে হয় যে একটা স্টুডেন্টকে যদি অ্যাকচুয়ালি এগুলোর জন্য প্রিপেয়ার হতে হয়, তো তাকে তোর কি মনে হয় যে যখন তুই চান্স করেছিস, আমি তো পাইনি, আমি তোকে জিজ্ঞেস করছি যে মানে না অ্যাকচুয়ালি আমি তারপরে কি যখন আমি যখন হলো তারপরে আমি 2 মাস কন্টিনিউ করলাম। আর তারপরে আমি এখানে আমাদের রামকৃষ্ণ মানে এখানে পরীক্ষা হয়েছিল হোস্টেলের জন্য, তো ওখানে আমি থার্ড প্লেস সিকিউর করলাম। তো আমি ভাবলাম যে যেখানে আমি অলরেডি চান্স পেয়ে গেছি, আমার থার্ড প্লেস চলে এসেছে এখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে, তো আমি তাহলে ওটা ছেড়ে দিলাম আর কি, কোচিং দেওয়া ছেড়ে দিলাম। তো আমার যেটা প্রশ্ন ছিল তোর কি মনে হয় যে একটা স্টুডেন্টকে যে ক্লাস 4-এর পর 5-এ ওখানে চান্স পেতে চাচ্ছে, তো এটা তো বলা মুশকিল যে একটা ক্লাস 4-এ তো বৃত্তি পরীক্ষা হয়। হ্যাঁ। হ্যাঁ, তো সবাই একটা টার্গেট থাকে যে পরে বৃত্তি পেতে হবে, বৃত্তি পাওয়ার একটা ব্যাপার থাকে। তো ঠিক কোন পর্যায় থেকে তাকে প্রিপারেশন করা উচিত এবং কোথ থেকে প্রিপারেশন করা উচিত, কারণ এর জন্য রেলিভেন্ট সোর্স তো আজকের দিনে আঞ্চলিক পর্যায়ে তো সেরকম কোনো রেলিভেন্ট সোর্স নেই। নরেন্দ্রপুরের আশেপাশে পাওয়া যায়, নরেন্দ্রপুর সোনারপুরে এটা একটা কোচিং হাব হয়ে গেছে, ঠিক আছে। তো তোর কি মনে হচ্ছে কিভাবে শুরু করা যায়, বা তুই কিভাবে করেছিলিস? তুই 1 বছর তো কোচিং দিয়েছিলিস ওখানে, বা তুই আমি 2 বছর নিয়েছি। আচ্ছা তুই 2 বছর ক্লাস 3 থেকে আচ্ছা তুই আগে থেকে যে এসেছিস আমি ক্লাস 3 থেকে 2 বছর নেবো, 2 বছর নেওয়ার পরে করেছি। তো তোর কি মনে হয় ওখানে এটার জন্য নরেন্দ্রপুরে গিয়ে প্রপারলি পড়াটা বেশি স্টুডেন্টের জন্য, এর কোনো অল্টারনেটিভও আছে যেখানে মানে যারা আঞ্চলিক দিক থেকে অনেক অনেক টিয়ার 3 থেকে আসে, তাদের ক্ষেত্রে তারা এটা কি করে অ্যাভেল করতে পারে? যদি বলি তাহলে তো এরকম হয় কি, আমিও বাহির পথ থেকে যাতায়াত করতাম, ঠিক আছে। তো আমিও বাহির পথ থেকে সংগ্রামপুরের পরেরটা না, মগরাটের পরে। মগাটের পরে, আচ্ছা। হ্যাঁ, মগরাটের পরে তো বাহির পথ থেকে আমি প্রথমে সুভাষগ্রাম যেতাম, সুভাষগ্রাম থেকে বাস ধরে যেতাম। হ্যাঁ এটা সেই সরকারি বাস হতো ওই সময়। হ্যাঁ হ্যাঁ, তো আমিও মোটামুটি এরকম জার্নি করেই, তাও আবার আমাদের 3-তে ক্লাস হতো সোমবার করে। এবারে নরেন্দ্রপুরে যেতে হতো আমার 5টার সময় থেকে ক্লাস হতো, 5টা থেকে তো টোটাল 3টে সাবজেক্ট 3 ঘন্টা পড়াতো 8টা পর্যন্ত, ঠিক আছে। তো 5টা থেকে যেতে গেলে আমার তো আগে বলা ছিল স্কুলে, যে স্কুলে পড়তাম কেজি মানে ক্লাস 3 পর্যন্ত, সেই স্কুলে বলা ছিল যে আমি সোমবার লাস্ট পিরিয়ড করব না। তো আমার স্পেশাল পারমিশন ছিল যে আমি ক্লাস এতে লাস্ট পিরিয়ড করব না, সোমবার দিন লাস্ট পিরিয়ড করব না। তো তারপরে আমি ওখান থেকে বেরিয়ে আমাদের স্কুলের গার্ডেনে খাওয়া দাওয়া করে বাবার সঙ্গে আমি যেতাম, কোচিং এ যেতাম। এবারে আমি যদি বলি যে যদি বাইরে থেকে ওখানকার হচ্ছে কি এক্সাম ক্র্যাক করাটা আমার মনে হয় টাফ, কারণ এখন আমার মনে হয় না যে সেই লেভেলের রিসোর্স অনলাইনে অ্যাভেলেবেল আছে ওই পরীক্ষা, সেই লেভেলের রিসোর্স অনলাইনে অ্যাভেলেবেল আছে। এটা নেই। থেকে বড় কথা হচ্ছে ওখানকার যারা পড়ায়, ঠিক আছে, তারা মেইনলি জানে যে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, 2 নম্বর সেম জিনিস আমাদের মনে হয় ওখানে ওই কোচিং এর মধ্যে পুরো একটা পিয়ার প্রেসার কাজ করে, একটা কম্পিটিশন কাজ করে, সেটা অনলাইনে কম্পিটিশন কাজ করে। হ্যাঁ, একদমই ওই কম্পিটিশনটার জন্য একটা ক্লাস 3 4 স্টুডেন্ট ওই জিনিসটা বিল্ড করতে কখনোই পারবে না ঘরে বসে পারবে না। তো আমার এটাই মানে বলতে আমিও এটা ভাবছিলাম বলবো যে এটা একটা সত্যিকার মানে হার্শ ট্রুথ যে সপ্তাহে একদিন তোমাকে দিতেই হবে, একদিন যেতেই হবে। আর আমার একটা মনে হয় ক্লাস 3-4 ভাই কোন সা স্কুলে অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া থাকে না, অ্যাটেন্ডেন্স চার্টে তখন ছোটবেলায় ছাড়তো না, মানে স্কুল গেট হবে, স্কুল গেটে ঢুকবে, আর স্কুল যতক্ষণ না স্কুল বেল পড়ছে ততক্ষণ বেরোনো হবে। হয়তো কেউ একটা স্টুডেন্ট সপ্তাহে একদিন ক্লাস গেল না, তো কি আছে
ব্যাপারটা না, দেখো না, ব্যাপারটা ক্লাস হুম, ক্লাস গেল না নয়, ওটা আলাদা কথা। আমি ক্লাস করতাম, হ্যাঁ লাস্ট ক্লাসটা করতাম না, তার আগে পর্যন্ত করে বেরিয়ে এবার আসতাম, তো এটাই হচ্ছে। যদি কারো এরকম সমস্যা থাকে তা স্টুডেন্টকে একদিন ক্লাস করাবে। দেখো একটা জিনিস বলছি, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তো যদি একটা হুম স্টুডেন্টের ওভারঅল ডেভেলপমেন্ট হতে থাকে, লং, হুম আপনি দেখুন না লং টাইম ইনভেস্টমেন্ট কি হচ্ছে, লং টাইম হুম ইনভেস্টমেন্টে দেখতে গেলে সে যদি ওখানে চান্স পায় না, হুম। আপনাকে পিছনে পিছনে ঘুরে তাকাতে হবে না। যেরকম এরকম মানে যেরকম এরকম মানে সে খুব ভালো পড়া হয়ে যাবে, সে একজন হ্যাঁ, একটা প্রতিষ্ঠিত স্টুডেন্ট, একদম এস্টাবলিশ একজন পার্সন হয়ে যাবে ওখান থেকে বেরানোর পরে। একদমই। তারপর যখন আমি ওখান থেকে বেরোনোর পরে, যখন আমি হচ্ছে আবার যখন আমার স্কুলে গিয়ে আমি দেখা করতে গেছিলাম, তখন আমাকে নিয়ে আমার যে প্রিন্সিপাল ছিল, হেডমাস্টার ছিলেন যিনি, উনি গিয়ে আমাকে মানে প্রত্যেকটা ক্লাসরুমে গিয়ে আমার এরকম ইন্ট্রোডিউস করানো হয়েছিল যে এরকম মানে নন্দপুর রামকৃষ্ণ মিশনে এরকম, ঠিক আছে। আর ও তারপরে তারপরে আমারই একজন জুনিয়র, ঠিক আছে, সেও আমার 2 বছর পরে সেও নন্দপুর রামকৃষ্ণ মিশনে চান্স পায়। আমার ওই সেম স্কুল থেকে এই করে সেও নন্দপুর রামকৃষ্ণ মিশনে চান্স পায়। তো এটা হচ্ছে কথা যে মানে একটু ওই সপ্তাহে একটা দিন অন্তত তোমাকে খাটতে হবে, আর সপ্তাহে একটা দিন খাটতে হবে, তার এবং সঙ্গে শুধু সঙ্গে সপ্তাহে তোমার একদিন নয়, যে হোমওয়ার্ক গুলো দেয় আশা করা উচিত যে ওই ওগুলো করতেই হবে, হ্যাঁ, ওগুলো এক করতেই হবে। সপ্তাহের মধ্যে তোমাকে ওই প্র্যাকটিস কাজগুলো করতে হবে। প্র্যাকটিস সিট যা দেবে সেগুলো কমপ্লিট করতেই হবে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট তো আমরা এখন বলছি, তখন প্র্যাকটিস সিট বলা হতো, হ্যাঁ যাই হোক। তো ওইগুলো কমপ্লিট এবং করতেই হবে। এটা যে মানে কোনো রকম ডিমোটিভেটেড হবে না যে হচ্ছে না হচ্ছে, কারণ অবভিয়াসলি দেখো, যদি হয়ে যেত, যদি এত সোজা কোশ্চেন আসতো, তাহলে ওই পরীক্ষার কি আজকে এত মাহাত্ম থাকতো? নিশ্চয়ই নেই, না। থাকতো না তো। এবং টিচাররা অলমোস্ট। আজকের দিনে দাঁড়িয়ে আমরাও যেই কোচিং করেছি, আমরাও আজকে নেটিতে পড়ছি, আমরা এটা বলতে পারি। কোনো যদি তোমাকে কেউ কোনোদিন প্র্যাকটিস পেপার খুব টাফ দেয় না, টিচারও জানে যে তোমার থেকে এটা হবে না, কিন্তু তুমি তোমাদের ওই ওটা ওই হবে না। পেপারের সঙ্গে লড়াই করে করে হুম তোমার কাছে একটা অস্ত্র চলে আসবে, সেই অস্ত্রটা আরো ধারালো হুম হয়ে যাবে। হুম। এবং এই অস্ত্রটা কখনো একজন, এই অস্ত্র কখনো একটা ইজি পেপার দিয়ে তৈরি হয় না। তৈরি হবে না, একদমই না। যখন তুমি একটা টাফ পেপারের সঙ্গে তুমি লড়বে না, হুম তোমার অ্যাকচুয়ালি দেখো, বই পড়ে, থিওরি পড়ে তুমি কিছু নলেজ গেইন করতে পারবে, কিন্তু হুম যতক্ষণ একটা এমন প্রবলেম তোমার সামনে আসছে যেটাকে তুমি ট্রাই করছো 3 ঘন্টা 4 ঘন্টা তো হচ্ছে না, ওটা করতে গিয়ে তুমি অ্যাটলিস্ট মাইন্ডের যে ব্রডনেস তো বাড়ছে না, যে হুম আমি এটাই ট্রাই করলাম, ওটা ট্রাই করলাম। হুম। একটা দেখো, স্টুডেন্ট দু রকম হয়, একজন 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 আমি একজন অন্য কেউ, কোশ্চেন সেও পারে না, আমিও পারি না, কিন্তু আমি হুম। তো পেন চালাতে পারি না। পেন চালাতে পারি, হ্যাঁ, একদমই। আমি এই প্রসেসে হচ্ছে না, অন্য একটা প্রসেসে দেখি ট্রাই করে, যদি হয়। তো এই যে ট্রাই করাটা, সেটা হচ্ছে কি এক্সামেই হবে। এরকম নয় কি এক্সামে যা কোশ্চেন দেবে সমস্ত কিছু সলভ হয়ে যাবে, এরকম একদমই নয়। হুম তো সেই ট্রাই করতে করতে তখন মেন এক্সামে হয়তো কোনো একটা পয়েন্টে ক্লিক করে গেল যে এইটা এরকম ভাবে করে দেখি একবার। তো আরেকটা ব্যাপার কি এটা হচ্ছে, অনেকে একটা মানে ফোমোতে থাকে ক্লাস 3 পড়ে অনেক মানে আমি তো বললাম আমার গার্জেনকে অনেক ধন্যবাদ, আমার বাবা মা কখনো এসব ফোমোতে আমাকে ফেলেনি। হুম অনেকের বাবা মাই ফোমোতে থাকে, "এ, বাচ্চা স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, এইসব পড়াশোনা করতে গিয়ে একটু র্যাঙ্ক পিছিয়ে গেল, না এসব করতে হবে না, হুম। এসব করে লাভ নেই।" হ্যাঁ, এই ফোমোটা খুব খারাপ জিনিস। এটা ওটা হচ্ছে খুব খারাপ। এটা হচ্ছে একটা কুয়োর ব্যাঙের গল্প। কুয়োর ব্যাঙের মধ্যে হ্যাঁ। কুয়োর মধ্যে তুমি ফার্স্ট হচ্ছ, একটু হুম। বাইরে ঘুরতে যাবে, তার মধ্যে কুয়োর সেকেন্ডে গেলে মানে বাইরে ঘুরতে যাবে না। তাই তো। আর আমি যেটা বলি, নরেন্দ্রপুরে অলমোস্ট আমাদেরকে মানে তখন আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন মোটামুটি 2000 জন পরীক্ষা দিয়েছিল এরকম। তো সেখান থেকে 140 জন ইয়ে করা হয়, মেরিট লিস্টে করা হয়। তো এরকম নয় যে 2000 জনের মধ্যে 140 জন যারা হয়েছে তারাই শুধুমাত্র বেস্ট। যে 141 নম্বর যে ছিল সেও তো ভালো, হুম। 150 নম্বর যে ছিল সেও তো ভালো। এরকম নয় যে যারা 140 জনের মধ্যে যারা চান্স হ্যাঁ, তো পেয়েছে অনেক শুধু অপশন তারাই থাকে। ভালো। অ্যাকচুয়ালি ওই সময় একটা পুরো পুল যায়, সেই পুল নরেন্দ্রপুরে পরীক্ষা দেয়, পুরুলিয়াতে পরীক্ষা দেয়, হরহাতে পরীক্ষা দেয়, আমাদের এদিকে যারা একদমই সাউথ একদম। সাউথ থেকে আছে, তো আমি অ্যাট দ্য আমি এন্ড যেরকম সবাই একটা ভালো জায়গায় চলে যায়। সবাই একটা ভালো জায়গায় চলে গেছে। যেরকম আমি যেটা কথা বলি, যেরকম নরেন্দ্রপুর আর পুরুলিয়ার মধ্যে আমি ডিফারেন্স বলি। আমি হচ্ছে কি যখন পরীক্ষা দিয়েছিলাম, আমার পরীক্ষা হচ্ছে যেদিন পরীক্ষা হয়েছিল নরেন্দ্রপুরে, তার 1 সপ্তাহ পরে পরীক্ষা হয়েছিল পুরুলিয়ার, হুম ঠিক আছে। আর তার মানে পুরুলিয়ার যেদিন পরীক্ষা ছিল, মানে নরেন্দ্রপুরে রবিবার পরীক্ষা হয়, পুরুলিয়ার রবিবার পরীক্ষা হয়, 1 সপ্তাহ ডিফারেন্স থাকে, ঠিক আছে। আর আমাদের সোনারপুর সারদাতে পরীক্ষা হয় শনিবার করে, যেটা পুরুলিয়ার আগের দিন হয়েছিল। তো আমি আমার কথা বলি, আমি নরেন্দ্রপুরে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা মানে মোটামুটি ঠিক গেছে, হুম ঠিক আছে। কতটা ভালো হবে কতটা খারাপ হবে, যেরকম ম্যাথস পেপার আমার খুব টাফ ছিল, তো আমি ম্যাথস মানে খুব একটা ভালো করতে পারিনি ম্যাথসে, তো ফেড আপ ছিলাম। তো বাকি বাংলার ইংলিশ ঠিকঠাক ভালো গেছিল। তো আমি
ঠিক আছে দেখি কি হয়। তারপর আমি এক সপ্তাহ আবার প্রিপারেশন নিয়েছি, পরে পড়াশোনা চলছিল। শারদাতে পরীক্ষা দিয়েছি। শারদার পরীক্ষা প্রচন্ড ভালো গেছে, ম্যাথসের পেপার প্রচন্ড ভালো গেছে, বাংলা ইংলিশ খুবই ভালো গেছে। তারপরের দিন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পরীক্ষা দিয়েছি। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে আমার সিট পড়েছিল বেলুড়ে, ঠিক আছে। বেলুড়ে পরীক্ষা দিয়েছি, খুব ভালো গেছে বেলুড়ে পরীক্ষা, ঠিক আছে। মানে পুরুলিয়ার পরীক্ষা খুব ভালো গেছে। তো আমি যখন পুরুলিয়া এক্সাম দিয়ে ফিরছি রাতে, ঠিক আছে, পুরুলিয়ার পরীক্ষার পরে, কারণ পরীক্ষা হয়ে গেল মানে এটা যেই টাইপের একদম 3টে পরীক্ষা হয়ে গেল, ফার্স্ট 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 শিফট সেকেন্ড শিফট দুটো পরীক্ষা হয়ে গেল, একদম ফ্রি, ঠিক আছে। তো আমি তারপরে ওদিকে বেলুড়ের পরে আমরা দক্ষিণেশ্বরে পুজো টুজো দিয়ে তারপরে আবার বাড়ি এসেছি, তো রাত হয়ে গেছিল। তো রাত হয়ে যখন আমি রাতে ফিরছিলাম, তখন আমার একজন বান্ধবী সুকন্যা বলে, ওর বাবা আমাকে ফোন করছে, মানে বাবাকে ফোন করেছে। ফোন করে বলছে যে ইয়ের চান হয়ে গেছে, সারদাতে হয়ে গেছে, ঠিক আছে। সারদাতে আমার র্যাঙ্ক ছিল 5, ঠিক আছে। তো সারদাতে আমার র্যাঙ্ক ছিল 5, আর আমার একজন বন্ধু আছে মিরাজ মল্লিক বলে, তার ছিল 6। তো ও আমার সঙ্গেই ক্লাস 3 থেকে ইয়েতে পড়তো, মহানাসারি কোচিং সেন্টারে। ও পুরুলিয়াতে পরীক্ষা দিয়েছিল, সারদাতে পরীক্ষা দিয়েছিল, নন্দপুরে পরীক্ষা দিয়েছিল। আর তারপরে পুরুলিয়া যেদিন পরীক্ষা হয়, তারপরের দিন পুরুলিয়ার রবিবার দিন পরীক্ষা হয়, সোমবার দিন নন্দপুরে রেজাল্ট আউট ছিল। তো নন্দপুরে রেজাল্ট আউটের সময় ঠিক আছে কি হবে, একটা একটা মানে স্কুল একটা ওই সিকিউর সময় এটা যারা পরীক্ষা দিচ্ছে তারা এক্সপিরিয়েন্স করবে, মানে হ্যাঁ এটা প্রসেস এনজয় লাগে যে এই বুক জমা করছে। একদমই। হ্যাঁ এখনো তো মনে হয় যে তারপরে খুব মানে ঠিক আছে এটা প্রসেস ছিল, কিন্তু তখন অ্যাকচুয়ালি ওই সময় মানে একটা 3, 4, 5 ছেলের জীবনে এরকম রোমাঞ্চকর মুহূর্ত কখনই আসে ঠিক আছে। কখনো তারপরে নরেন্দ্রপুরের মেইন প্রবলেমটা ছিল কি, এক তো পরীক্ষা তো হয়ে গেল, তারপরে ইন্টারভিউ রাউন্ড হয় না। হ্যাঁ ওই ইন্টারভিউ রাউন্ডে মানে প্রথম প্রথম কথা বলতে গেলে 160 জন সিলেক্ট হয়, ঠিক আছে। 160 জন সিলেক্ট হওয়ার পরে তারপরে যদি 20 জন ইয়ে করা হয়, 140 জন নেওয়া হয়। তো নরেন্দ্রপুরে আমার যখন রেজাল্ট আউট হচ্ছে, ভয় লাগছে কি হবে। পুরুলিয়ার পরীক্ষা দিন আমি তো মানে মোটামুটি একটা স্কুল তো ফাইনাল হয়ে গেছে, ঠিক আছে, যে সোনারপুর সারদাতে যদি কিছু না হয় সোনারপুর সারদা তো হবে, ঠিক আছে। তো আমি মানে ঠিক আছি, অসুবিধা নেই। তারপর নরেন্দ্রপুরে গিয়ে বাবা বলছে যে নাম তো আছে, দুটো ইয়ে আছে কি ওয়েটিং লিস্ট, শিলাজি। হ্যাঁ, না ওয়েটিং লিস্ট, ওয়েটিং লিস্ট তো কোনো বেরোতো একটা আলাদা করে ওয়েটিং লিস্ট বেরোতো। তো তোর এটা বল কি জানো বলে, রোল নাম্বার তো রোল নাম্বার মিস হওয়ার পরে দেখা গেল আমার র্যাঙ্ক এসছে 17 বাহ। তো মানে একটা আনন্দ ছিল, ঠিক আছে। তারপরে তো হয়ে গেল, নরেন্দ্রপুর হয়ে গেছে মানে টপ ইনস্টিটিউটে, মানে টপ একটা হয়ে গেল, আর স্কুলে হয়ে মানে গেছে। মাইন্ড বিয়া তো আর তো কিছু আর তো কিছু নেই, মন করছে না হ্যাঁ আবার কিছু নেই। এবার একটা ভয় ছিল যে ইন্টারভিউতে। ইন্টারভিউটা কি হবে। তা তোমার হয়ে গেল ইন্টারভিউ প্রথম কোশ্চেন কি জিজ্ঞেস করেছিল? ইন্টারভিউতে ফার্স্ট আমাদেরকে এরকম হয়েছিল যে প্রথমে হেডমাস্টার এন্ড অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমাদেরকে কথা বলতো। ওনারা মানে কোনো না কিছু ইংলিশ না বাংলা না ম্যাথসে কিছু জিজ্ঞাসা করেনি। ওনারা বাস কেমন আছো, ঠিক আছে, বাড়ি কোথায়, ঠিক আছে, কিভাবে পড়াশোনা করেছো, কি খেতে ভালোবাসো, এই সবই। খুবই মানে একদম হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কোনো কোশ্চেন জিজ্ঞাসা করেনি। বাস তারপরে আমি ম্যাথস শিখে গেছি। ম্যাথসে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ট্রেনের যে চাকা হয় সেটা কোন শেপের, কোন শেপ, ঠিক আছে। আমি তো বলে দিয়েছি গোল, ঠিক আছে, সার্কেল, কিন্তু হয় না, ওটা হচ্ছে ইয়ে হয়, সিলিন্ডার হয়, মাঝখানে ইয়ে থাকে। তো বলছে আমাকে ম্যাথসে ছিল যে উনি বলছে এটা এঁকে দেখাও। তো আমি এরকম এঁকে দেখিয়েছি। বলছে মাঝখানে এটা আছে, এটা চোঙ হয়ে গেল না। আমি বলি যে আমি কি বলবো, আমি বলছি হ্যাঁ স্যার তাহলে চোঙই হয়েছে। তারপর কিছু কিছু ছোট ছোট কোশ্চেন সলভ করতে দিয়েছিল, ওগুলো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে ইংলিশ যখন ছিল, ইংলিশে বলেছিল একটা পোয়েম বলতে, ইংলিশে পোয়েম। তো তার আগে ওভারঅল একটা মেন্টাল, অলওয়েজ একটা অন দা স্পট মেন্টাল চেক করে ওরা। এখন খুব জানে, অনেক কিছু জানে, একদম এরকম চেক করে ওরা, ওদের ট্রাই করে। মানে ওরা বলছে যে ছেলেটা ঠিক আছে কিনা, ভালো আছে মেন্টাল প্রেজেন্স কতটা। হ্যাঁ তো এরকম করে তারপরে যখন আমি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, একটা ফার্স্ট শিফট একটা সেকেন্ড শিফট, আমার সেকেন্ড শিফট ছিল। তো বলা হয়েছিল যে ফার্স্ট শিফট থেকে নাকি 7-8 জনের বাদ দিয়ে দিয়েছে অলরেডি। অলরেডি আমার প্যালপিটেশন বেড়ে গেছিল যে 7-8 জন বাদ দিয়ে দিয়েছে অলরেডি। এবার এখান থেকে কি হবে না হবে, মানে
বাট প্রসেসটা এনজয় হ্যাঁ করার একটা মতো ছিল। এনজয়মেন্ট প্রসেস, মানে ধর আমি বলছি ওই ধর ওখান থেকে তুই বাদ হয়ে গেছিস, হয়তো আজকে অন্য হ্যাঁ, পুরুলিয়ায় পড়তিস বা ওই সারদায় পড়তিস, পুরুলিয়ায় করতাম। হ্যাঁ, বাট এবারে পুরুলিয়ার হ্যাঁ কথা বলি। হ্যাঁ তো নরেন্দ্রপুরে ইন্টারভিউ হয়ে গেছে, পুরুলিয়ার রেজাল্ট বেরোতে একটু লেট হয়েছে। তো আমি মামার বাড়ি ছিলাম তখন, পুরুলিয়া হেডমাস্টারের ফোন এসেছে আমার কাছে। পুরুলিয়ায় আমার র্যাঙ্ক ছিল 3rd। বাহ। ঠিক আছে, পুরুলিয়া হেড স্যার আমার ফোন এসছে, বলছে এরকম তো হয়ে গেছে, তুমি আমাদের স্কুলে ভর্তি হও। আমি বলছি স্যার আমার তো নরেন্দ্রপুরে হয়ে গেছে, নরেন্দ্রপুরে ভর্তি হবো। বলছে নরেন্দ্রপুরে ভর্তি হবে? আমি বলছি যে হ্যাঁ স্যার নরেন্দ্রপুরেই ভর্তি হবো, বাড়ির কাছে এরকম। বলছে বাড়ির কাছে থেকে মজা নেই, ঘুরে এসো এরকম। তো তোমরা তোমরা আছো, 3rd আছো, তোমার রেজাল্ট ভালো আছে, স্কলারশিপ দেবো, এই ওই ওই। আমি বললি যে না স্যার, নরেন্দ্রপুরটাই চুজ করি। তো তো এরকম ভাবে আমি পুরুলিয়ার যে লিস্টটা ছিল, পুরুলিয়ার লিস্টটা থেকে আমি মনে করতে পারি আমার 4 জনের নাম মনে আছে, যেটা যেটা আমার মানে মোটামুটি অঙ্কন বণিক বলে, যে এখন এনআরএস এ পড়ে। ঠিক আছে, ও আমার বন্ধু, আমার ক্লাসে পড়তো। আমার মিরাজ মল্লিক যার কথা বলছিলাম, আমরা 3জনই, মানে আমি মিরাজ দুজনেই হচ্ছে গিয়ে একদম ক্লাস 3 থেকে বন্ধু। তো দুজনেই প্রত্যেকটা ইনস্টিটিউটে চান্স পেয়েছি। তো অঙ্কন, আমি, মিরাজ আর একজন ছিল সমব্রত চৌধুরী, 4জন। এই 4জনের নাম নরেন্দ্রপুরেও ছিল, পুরুলিয়াতেও ছিল। তো পুরুলিয়াতে 4জনে কেউ যায়নি, মানে এই 4জনের নাম আমার আপাতত মনে আছে। ঠিক আছে, ওই লিস্টের মধ্যে থেকে যে যাদেরকে এই আমি চারজন কি চিনতাম। তোরা একসঙ্গে মরানাতেই পড়তিস? মহারানাতেই পড়তাম আমরা আচ্ছা একসঙ্গে। তো ওকে। তো আমরা হচ্ছে কি 4জনে নরেন্দ্রপুরে গেছি, পুরুলিয়াতে যাইনি। তো পুরুলিয়াতে 4টে সিট ভ্যাকেন্ট হয়ে গেছিল। তো যারা ওয়েটিং লিস্টে ছিল তারা ওখানে চলে এসেছে। তো এইরকম নয় যে যারা 140 জন মানে 140 জনই, কিছু ওয়েটিং লিস্টে মানে থাকে এটা কি যারা। থাকে লাগ গেম, মানে ওটা ওটা একটা পুরো পুল যায়, একটা পুরো পুল ওই সময় এখানে ওখানে সব জায়গায়, তো মানে একদম ওই একদম। পুলের মধ্যে যারা অ্যাকচুয়ালি যোগ্যতা চান্স পেয়ে, এরকম না যে আমার একজনের পরে না বলে বলে আমি হয়তো লাইফে কিছু করতে পারবো না, অন্য হুম অপশনও খুলে যায় না। হুম। হ্যাঁ, আরে আমাদের যেরকম সব থেকে লাস্টে পরীক্ষা হয় এখানে, একদম একদম সব থেকে হয়ে যাবে একদম লাস্ট। ঠিক আছে, তো মানে এটার মানে আমি এটা জানালো যে কনক্লুশন, যে একটা দিন তোমাকে সপ্তাহে দিয়ে আহ, প্রত্যেক সপ্তাহে একদিন করে গিয়ে 1 বছর 2 বছর আগে থেকে একটু প্রিপারেশন করলে ওই হুম কারণ অ্যাকচুয়ালি হয় কি বেসিক যেটা যে আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে এটা খুবই একটা বড় ফ্ল, যে লোয়ার লেভেলে যে প্রাইমারি লেভেলের এডুকেশন হয় সেই এডুকেশনে না এত ইনভেস্টমেন্ট আছে, না সেই লেভেলের টিচার্স আছে। আমি বলছি না যে খারাপ আমি টিচার্স যদি আছে, আমি একবার বলছি যে খারাপ টিচার্স আছে। আমার বাবার নিজের প্রাইমারি টিচার, কিন্তু আমি এটা মনে করি যে নরেন্দ্রপুরের বা ওই যে একটা হয় কি আজকে আমাদের দেশের টপ যদি আমি দেখি এক্সামিনেশন নিট যেই যে এগুলো আছে, তো হুম সেগুলোর জন্য যে বেসমেন্টটা, যে বেসটা থাকা দরকার এডুকেশন সিস্টেমে, হুম সেই বেসটা নেই। হুম, প্রাইমারি সেই লেভেলে বেস্টটা নেই। সেই বেসটা নেই। আজকে হুম, যদি এই বেসটা ওরকম থাকতো, তাহলে টিচাররা ওরকম টিচারদেরকে ওরকম ওরকম ভাবে ওরকম অ্যালাইন হতে হ্যাঁ। হতো। হুম, আজকে নরেন্দ্রপুর পুরুলিয়া রহড়ার মতো ইনস্টিটিউশন সেই বেসটাকে ধরে রেখেছে বলে আজকে ওদের ওখানে চান্স পাওয়ার জন্য লোক সেই বেসটাকে ক্যারি ফরওয়ার্ড করে কোচিং সেন্টার খুলছে। কোচিং সেন্টার আজকে যদি খুলছে একদম। ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে এরকম একটা ওভারঅল যদি আজকে যদি নরেন্দ্রপুরের মতো যদি সব ম্যাক্সিমাম স্কুল হতো, তাহলে হুম, একটা ফেয়ার কম্পিটিশন থাকতো এখানে, তাহলে কোনোদিন এক- আমাদের এরকম হতো না যে শুধুমাত্র রামকৃষ্ণ মিশন থেকে র্যাঙ্ক আসছে। এবং আমরা হুম, একটা রামকৃষ্ণ মিশন থেকে স্টুডেন্ট হয়ে বলছি, আজকে যদি এরকম হয় না যে প্রত্যেকটা মানে প্রত্যেকটা স্কুল সবার সাথে কম্পিট করছে, সেটা আমাদের ইন্ডিয়ান হুম, এডুকেশন সিস্টেমের সব থেকে বড় একটা উইন হবে। হয় তাহলে না, হবে একদম। তখনই একদম সব থেকে লোয়ার বেল্ট থেকে আপার বেল্ট সব কিছু ঠিকঠাক চলবে। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখতে চাই তাহলে আজকে দিন দাঁড়িয়ে এটা খুবই একটা টাফ মিশন। সেদিক থেকে দেখতে গেলে হুম, যদি আমি বলি যে কোনো পার্টিকুলার স্টুডেন্টকে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে হবে, তাকে আই থিঙ্ক 1-2 বছর নিজেকে হ্যাঁ একদম ক্লাস থ্রি নিজেকে ফোর নিজেকে একটু wait করতে হ্যাঁ হবে। নিজে থেকে একটু তাকে কারণ হয় কি সমাজ সমাজ কার দ্বারা বদলায়, হুম, মানুষ থেকে বদলায়। স্টুডেন্ট মানুষ থেকে স্টুডেন্ট কি করে বদলাবে যখন মানুষই প্রবলেমটা ফেস করেছে, সে হুম মানুষই প্রবলেমটা ফেস করে মানুষই উপরের জায়গায় নিয়ে তবে সেটা বদলাবে। হুম। তো সেদিকটা দেখতে গেলে আমরাও চাই যে প্রত্যেকটা স্কুল কমপ্লিট করুক, প্রত্যেকটা স্কুল আসুক মেরিট প্রত্যেকটা লিস্টে। এবারে কয়েকজন বলে যে কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেটার হবে না সিবিএসসি বেটার হবে এরকম, ঠিক আছে। তো আমি একটা জিনিস বলতে চাই যে যারা এরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, আমি আমার স্কুলের কথা বলি নন্দপুর, যেটা এতগুলো রেজাল্ট করেছে, যে 18 জনের মধ্যে আমি যদি শুধু 18 জনই বলি, এই 18 জনের ম্যাক্সিমাম জনের 99 পার্সেন্টাইল প্লাস যেই মেন্সে আছে। হুম।
তো এরকম নয় যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রেজাল্ট করছে, তারা যেই তো করছে। যেরকম আমি আমার ব্যাচের কথা বলি, আমার ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্ট আইআইটিয়ানস, ম্যাক্সিমাম স্টুডেন্ট এইমস, ম্যাক্সিমাম স্টুডেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এনআইটি তে আছে, কেউ আইএসআই তে আছে, কেউ সিএমআই তে আছে, কেউ আইআইএসসি তে আছে, কেউ এইমস দিল্লিতে আছে, কেউ এইমস ভুবনেশ্বরে আছে। এরকম মানে প্রত্যেক মানে 140 জন যদি আমি বলি, 140 জনের সবাই না সবাই একদম ইন্ডিয়ার টপ প্রিমিয়ার ইনস্টিটিউট আছে। হ্যাঁ, তো এরকম এটাই নয় যে এটাই শুধু বলে না যে আজকে এই যে নরেন্দ্রপুরের নিয়ে আমরা আলোচনা করছি, এরকম না যে ওই উচ্চ মাধ্যমিক পর্যন্ত গিয়ে হয়ে গেল। পুরো উচ্চ যে মাধ্যমিক, লাইনটা আছে না, সেখানে ওরা হ্যাঁ অলওয়েজ একটা এজ পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ ওরা একটা সময় ওরা নিজেদের উপর সেই পরিশ্রমটা করেছিল, সেই মাথা ঘাম পায়ে ওরা ফেলেছিল। ফেলেছিল, এবং এর জন্য একদমই এর একদমই। জন্য কুডোস টু দ্য রামকৃষ্ণ মিশন সিস্টেম। ওরা যে এই সিস্টেমটা ধরে রেখেছে, ওরা যে এই লেগেসিটাকে ধরে রেখেছে, এইরকম লেগেসি যদি এইরকম লেভেলের যে ইনফ্রাস্ট্রাকচার বটম টু আপ, হুম, যদি এটা হুম, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে আসে, তাহলে হয়তো আমাদের দেশ আরো হুম, অনেক উপরে চলে যেতে পারে। অনেক উপরে চলে। আমি একটা নর্মাল উদাহরণ দিই যে আমি যদি বলি যে বোর্ডস কিরকম কিরকম জিনিস, মানে বোর্ডসে ভালো রেজাল্ট করতে গেলে কিরকম হয়, তোমাকে ভালো লেখালেখি মানে নিউমেরিক্যাল সলভ করা জানতে হবে, একটু ভালো করে লেখা জানতে হবে, আর হচ্ছে কি সিস্টেমেটিক ওয়েতে লেখা জানতে হবে। এটা হচ্ছে বোর্ডস তিনটে জিনিসে করে। নিউমেরিক্যাল একটা যদি যেই আমাদের নন্দপুরে কোনোদিনও বোর্ডস এর জন্য পড়ানোই হয় না, যে অ্যাকচুয়ালি বোর্ডসে ভালো রেজাল্ট করবে এটা অ্যাকচুয়ালি পড়ানো অনেক হয় না, বুঝতেই পারে না। একদমই পড়ানো হয় না। হ্যাঁ, তো ওরা সবসময় কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ায়, কিভাবে নিট বোর্ডসটা ভালো তো করবে, কিভাবে এটা কাজ করে বাই প্রোডাক্ট হিসেবে ওটার। বাই প্রোডাক্ট একদমই। তো যেই জন্য ভালো কিভাবে করবে, নিটের জন্য ভালো কিভাবে করবে সেটা করায়। এবারে যেইতে যদি আমি একটা হার্ড কোশ্চেন সলভ করি, বোর্ডস এর কোশ্চেন সলভ হবে নাকি? অবশ্যই অবশ্যই বোর্ডস এর যাবে। কোশ্চেন সলভ হবে। এবারে বোর্ডস এর কোশ্চেনে এবারে যদি একটা বোর্ডস এর নিউমেরিক্যাল সলভ করতে যায়, বোর্ডস এর কিছু ক্রাইটেরিয়া থাকে যে গিভেন লিখে রাখতে হয়, তারপরে ফর্মুলা ইউজড, এরকম করে পুরো ব্যাপারটা সিস্টেমেটিক ওয়েতে তো করতে হয়। ওগুলো তো এই সিস্টেমেটিক পরবর্তীকালে তো শিখে এই যাবে কেউ। সিস্টেমেটিক হুম। এই সিস্টেমেটিক ওয়েটা তো পরীক্ষার 2 দিন আগে যদি আমাদের ক্লাস এসে স্যারেরা বলে যে বোর্ডস কোশ্চেন এরকম ভাবে সলভ করবে, তো সবাই এরকম ভাবে সলভ করবে না। হ্যাঁ, তো এই যে বোর্ডস এর রেজাল্ট আছে, এটা একটা বাই প্রোডাক্টই। এটা বাই যদি প্রোডাক্ট। আমি আর লোককে দেখে মনে হয় যে আচ্ছা ঠিক আছে বোর্ডসের আছে, অ্যাকচুয়ালি ভুল। আমি একদমই। বলছি আজকে যদি নরেন্দ্রপুর, পুরুলিয়া, রহরা যদি হুম, এরা পার্সেন্টেজ সিলেকশনের একটা ডেটা বের করে না, যে কতজন স্টুডেন্ট হুম, দিয়েছে জেইই আর নিটের, হ্যাঁ কম্পিটিটিভ একদমই। এক্সামের সেক্টরে, ওয়েস্ট বেঙ্গলের সব হুম, কোচিং বন্ধ হয়ে যাবে। সব কোচিং বন্ধ হয়ে যাবে। আমি আমার ব্যাচের কথা বলি, আমার ব্যাচের থেকে মানে টোটাল মনে হচ্ছে, যতদূর মনে হচ্ছে 28টা থেকে 30টা মানে ডক্টর, মানে নিটে 28 থেকে 30টা সিলেকশন, আর যেইতে হচ্ছে কি 23টা সিলেকশন। হ্যাঁ, তো 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 এবার আমি তুই যে যদি এই যে তুই ফিগারটা বললি, এটা খুবই হুম, একটা লিমিটেড স্টুডেন্টকে ওরা গ্রুম করেছে। আর হুম, সেখানে কোচিং মানে ইনস্টিটিউটরা। হ্যাঁ, আমি 90টা আমি ধরছি, 90টা স্টুডেন্ট। হ্যাঁ, আমি সায়েন্স গ্রুপে 88 টু 90 স্টুডেন্ট থাকে, হুম, 45 যেই 45 নিটের। তো আমি যদি 45 নিটের মধ্যে বলি, 45 নিটের মধ্যে আমার হচ্ছে 30টা সিলেকশন, আর হচ্ছে কি 45 যেই মধ্যে 23টা সিলেকশন। তো অলমোস্ট 50% যেই, 50% নিটের সিলেকশন, এরকম। মানে আমি 23টা মানে 23 জন আইআইটি তে আছে। এবার এনআইটি হ্যাঁ, তেও আছে, কেউ আমি এটাই আইএসআই বলছি, তে আছে। এটা আমার লোক কি জানে না। 5জন স্টুডেন্ট, হ্যাঁ, আমার 5জন বন্ধু আইএসআই তে আছে। মানে আইএসআই কলকাতাতে 5জন আছে। 90% দে আর হ্যাপি উইথ দেয়ার হোয়াট দে আর ইন। একদমই এটাই হচ্ছে কথা। যে মানে শুধুমাত্র আমি এটাই সবসময় বলি যে নন্দপুরের যে বোর্ডসের রেজাল্ট আছে, এটা একদমই বাই প্রোডাক্ট। এটা একটা বাই প্রোডাক্ট। মেন জিনিস, হুম। হ্যাঁ মানে এরা এই বাই প্রোডাক্টটাকে দেখে হয়তো লোক হয়তো ভাবছে যে আচ্ছা নরেন্দ্রপুর এলো, কিন্তু নরেন্দ্রপুরে অ্যাকচুয়াল পাওয়ার যেটা আমরা এতদিন পর মানে আমরা এটা এই পথ থেকে হয়ে এসেছি, তাই আমাদেরকে কখনো ঢাক পেটা ধরে না যে নাম কনস্টিটিউশন ভালো খারাপ না খারাপ। একদমই অ্যাকচুয়ালি এই যে অ্যালুমিনাই এরা যাচ্ছে কোথায়, এরকম বোর্ড যারা পড়াতে হয়ে গিয়ে শুয়ে পড়ছে, তারাই অ্যাকচুয়ালি ওটাই তো, ওপরে টপ কিউ লেভেলে যাচ্ছে না। এবং একদমই। এটা আমি কোটা থেকে পড়ছি, আমি এটা ওপেন ট্রুথ বলছি, কোটার কোনো ইনস্টিটিউশন, এনি কোটাতে এত পেডাগজি আছে। হ্যাঁ, আমি স্টার ব্যাচের কথা ছেড়ে দিচ্ছি, নর্মাল ব্যাচ থেকে এর হাফ সিলেকশন এনে দেখান, এর হাফ সিলেকশন হবে না, হবে না। এর হাফ সিলেকশন এনে দেখাক নর্মাল একটা ব্যাচ থেকে। একদম। হুম, একটা নিটের ব্যাচ থেকে 45 জনের ব্যাচের মধ্যে 30টা সিলেকশন, গভর্নমেন্ট মেডিকেল কলেজ এইমস মিলিয়ে। এটা তাও এটা কেউ একটা করতে পারবে? স্কুল বেস সিস্টেম, স্কুল বেস এটা একটা স্কুল। আর এরকম নয় যে তারা বাইরে গিয়ে কোচিং করেছে, তারা স্কুলের ভিতরেই পড়াশোনা করেছে, হ্যাঁ, স্কুলের ভিতরে পড়াশোনা করে এই রেজাল্টটা। তো
একদম হ্যাঁ, তো মানে হ্যাটস অফ টু দ্য এটা অবশ্যই হ্যাটস অফ টু দ্য সিস্টেম, যে সিস্টেম ওরা বিল করে হ্যাটস অফ রেখেছে। টু দ্য সিস্টেম, একদমই একদমই। আর আজকে হয়তো দেখা যাচ্ছে মানে আমি জানি না, রামকৃষ্ণ মিশন এই যে একটা বেল্ট আছে না ওয়েস্ট বেঙ্গলে, হুম, and what they're doing, মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে শুধুমাত্র লোক বলে যে ওয়েস্ট বেঙ্গল বেস্ট, ওয়েস্ট বেঙ্গল বেস্ট, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডসে, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি কম্পিটিটিভ এক্সামে যেটা যদি এরকম আজকাল অ্যাকচুয়ালি হয় কি, আমাদের নিউজ চ্যানেলগুলো যেটা লোক চাই সেটা নিয়ে একটু বেশি দেখায় যে উচ্চ মাধ্যমিক একটু বেশি ক্রেজ আছে। ওই জন্য Same level আমি যদি একটা যদি হ্যাঁ, ভিডিও বলি, হুম, আমি যদি একটা বলি কথা, আমি কালকেই আমাদের হেডমাস্টার স্বামী তুরিয়া চৈতন্য, মানে এখন তো নাম চেঞ্জ হয়ে গেছে, আমি যখন ছিলাম তখন ওনার নাম স্বামী তুরিয়া চৈতন্য ছিল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর এখন তো উনি মহারাজ হয়েছেন, মানে স্বামী হয়েছে। তো উনি বলছিলেন, একদম বারবার নিউজ চ্যানেল গুলোকে বলছিল কি এদের এদের যেই মেন্স এর রেজাল্ট প্রচন্ড ভালো, এদের যেই মেন্স নিয়ে কথা বলো, এদের কম্পিটিটিভ এক্সাম নিয়ে কথা বলো, বোর্ডস তো হতে থাকবে, এদের এদের এই বোর্ডস নিউজ চ্যানেল হচ্ছে গুলোকে একটা বারবার বলতে। ক্রাইটেরিয়া যে এটা এই প্রোগ্রামে যেতে হবে, এটা জাস্ট হ্যাঁ, পাথ। হ্যাঁ, তো একদম একদম। আমার মনে হয় যে যদি আজকে নিউজ চ্যানেল বা মিডিয়া পেপার কাগজ যদি এই মানে এই যে ডেটাগুলো ওরা দেখাচ্ছে, যদি কম্পিটিটিভ এক্সাম আর মেন ব্যাপার কি, লোক জানে না আইএসআই কি, সিএমআই কি, লোক জানে না যে ওটাই তো, আমি একটা কেউ যদি জিনিস বলছি, বলে, আইএসআই কেউ সিএমআই, যদি বলে, আইএসআই হুম, সিএমআই ম্যাথামেটিক্সে আইআইটি থেকে ওপরে ইনস্টিটিউট। আইআইটি থেকে উপরে। এবারে কেউ যদি বলে যে আমি আইজারে পড়ি, যেরকম আমার একজন বন্ধু আইজার মহালিতে পড়ে, দুজন আইজার মহালিতে পড়ে, ঠিক আছে। তো কেউ যদি এখন গিয়ে বলে যে আমি আইজারে পড়ি, বলছে আইজার কি জিনিস, লোক হ্যাঁ, তো আইজার এই জিনিসই জানে ডেটাগুলো না। অ্যাকচুয়ালি যারা রিপোর্টিং করতে চায় তারা থেকেও তো জানতে হবে না ব্যাপারটা। তাদেরকে বলা উচিত না, হ্যাঁ, যে যদি বলে যে আইজারে কি হচ্ছে, যে বিএসএমএস, বিএসএমএস আর বিএসসিএমএস এর মধ্যে ডিফারেন্স আছে, অনেক ওটা ওরা তফাৎ বোঝে আছে। না। ব্যাপারটা এটা যে একটা লোক আইস, লোক তখন জানতে পারে না যখন নিজের ছেলে মেয়েদের সব পরীক্ষা দিতে হয়, কি তখন তারা এই লিপের একদম মধ্যে পড়ে, তো বলে আচ্ছা একদম এটা মানে এরকম হয়। কিন্তু অ্যাকচুয়ালি নরেন্দ্রপুর মানে এই নরেন্দ্রপুর, পুরুলিয়া, রহরা, আরও যারা আছে, এরা এই জিনিসটাকে একটা বাচ্চা যখন তার লার্নিং ফেজ থাকে, যখন তার সব থেকে বেশি গ্রোয়িং ফেজ থাকে, ক্লাস 7-8, যখন তার সব থেকে বেশি ইনকিউজিটিভ মাইন্ড থাকে, তখন থেকে তার হুম, মাইন্ডের মধ্যে গুলোকে পুড়ে দেয়। এবং একদম ওই যে দৌড়টা হয় না, ওই সময় সব থেকে লম্বা দৌড় মারতে পারে সে। একদম। আর আর হ্যাঁ, মানে মানে হচ্ছে কি, যেটা যে সবাই 11-12 প্রিপারেশন নেয়, 11-12 প্রিপারেশনে, তো 11-12 ম্যারাথন শুরু করার থেকে ক্লাস 7-8 থেকে অল্প অল্প করে দৌড়ানো সেটা বেটার, হ্যাঁ, যেটা আরেকটা নরেন্দ্রপুর জিনিস সেটা এখন। আমি এটা মনে করি যে একটা কোচিং এর যদি পেডাগোজি আমরা দেখি, কোচিং এর হুম, পেডাগোজি থাকে কি, একটা স্টুডেন্টকে এই মডেল দিয়ে দাও, এই ডিপিপি দিয়ে দাও, এই সিট দিয়ে দাও, এই দিয়ে দাও, মেটেরিয়াল দিয়ে হুম, দাও, এই দিয়ে দাও। কিন্তু নরেন্দ্রপুর স্পেসিফিক, যেটা নরেন্দ্রপুর বা আমরা যেটা প্রবলেম যেটা জানি, এখানে ওরকম স্টুডেন্টকে না মানে একটা করে না কোটা ফ্যাক্টরি, ওরকম ফ্যাক্টরিতে দেখানো দেওয়া হয় না। না তাকে না, একটা একদম ওভারঅল জার্নিতে তাকে তাকে খেলানো হচ্ছে, সেখানে তাকে প্রেয়ারও করানো হচ্ছে, 2 ঘন্টা প্রেয়ার হুম, করা হচ্ছে, আধা ঘন্টা, হুম, 1 ঘন্টা, 1.5 ঘন্টা প্রেয়ার করা হচ্ছে। হুম, সেখানে তাকে ওই প্রচেষ্টাকে এনজয় করানো শেখানো হচ্ছে। এইটার একদম। সঙ্গে কখনো কোচিংকে কম্পেয়ার করা যাবে না। কোচিং কোচিং এই কোচিং ইনস্টিটিউট এই লেভেলটাকে ম্যাচ করতে পারবে না কোনোদিনও। কোনোদিন ম্যাচ করতে পারবে ওরা না। এবং ওরা আমার মনে হচ্ছে হয় যে গাধার মতো খাটিয়ে, আমার মনে হয় ওরা হচ্ছে গাধার। যদি কোনোদিন গভর্নমেন্ট, আমার মনে হুম, হয় বেলুর মঠ যে সংস্থা এই সব কিছুকে চালিত করছে, তাদের হুম, কাছ থেকে গভর্নমেন্টের উপদেশ নেওয়া উচিত যে আমরা কি করে হ্যাঁ, যে এই যে টিয়ার 3 যে এত খারাপ এডুকেশন সিস্টেম, আমরা কি করে এর মধ্যে সামান্য চেঞ্জ আনতে পারি। একটু করা যায়। হুম, একদম একদম হ্যাঁ, একদম। তো এটাই আজকে মানে এ ছিল যে মানে মেন আমি একটাই যেটা আলোচনা মানে এখানে বলতে পারি যে আজকের দিনে দাঁড়িয়ে যদি কাউকে এই ধরনের একটা প্রসেসের মধ্যে যেতে ইচ্ছা করে, তো তার জন্য তোমাকে হুম, একটু, কারণ দেখো আজকে আমরা তো এটা বলতে পারি না যে আমাদের সিস্টেম খারাপ, কারণ আমাদের এরকম সিস্টেম খারাপ হচ্ছে। দেখো যেটা আজকে আমরা বাস করছি ইন্ডিয়াতে, তো দেশপ্রেম মানে কি, দেশপ্রেম মানে এটাই যে আজকে আমি আমার মাকে ভালোবাসি, আমার মায়ের মধ্যে ছোটো ছোটো কমতি থাকলো সে আমারই মা, তেমনি হুম। আমি এই দেশে আছি, আমার দেশে যদি স্বাধীনতার পর থেকে কিছু অনেক, ভুল ত্রুটি থাকে, হ্যাঁ সেটা সেটা আমাদের সে ভুল। দেশ আমারই মা, সেটা আমার মাকে নিয়ে আমাকে চলতে হবে। তাই হুম, সেই দেশের মায়ের কোলে থেকে আমি কতটা বেটার করতে পারি। হুম, আজকে যদি যদি সিলাই তো বলতো যে না আমাদের ওখানে সিস্টেম ছিল না, আমি ওই জন্য পড়াশোনা করিনি, তাহলে আজকে হয়তো এই জায়গায় আসতে পারতো না। কিন্তু ওকে একদম। ওকে তো সেই কুয়ো থেকে বেরিয়ে যেতে হয়েছে। হুম, তো এটাই আজকে সব মেন কনক্লুশন, যে যদি পুরো দেখুন এই পুরো ডিসকাশন আমরা করলাম নন্দপুরে সব কিছু করলাম, কিন্তু মেন কথা হচ্ছে আমি
বা যে ভিডিওটা দেখতে সে ভাবছে আমি কি করে এটা আমি কি করে একজন এরকম প্রতিষ্ঠিত একজন হবো, আমি কি করে ওই প্রসেসের মধ্যে দিয়ে যাবো, আমি কিভাবে ওই জায়গায় যেতে পারবো। তো একটাই আমার মনে হয় যে কোচিং ইনস্টিটিউটগুলো আছে এই মুহূর্তে নরেন্দ্রপুরের, হুম, যেখান থেকে সেকশনগুলো হয়, আমার মনে হয় হুম, ক্লাস 3 থেকে ফর এ সেফ সাইড, 4 থেকে হলেও হবে, ক্লাস 3 হুম, থেকে ফর এ সেফ সাইড প্রিপারেশন করা শুরু করে দেওয়া উচিত। একদম। আর আমি লাস্ট একটা কথা বলতে চাই, এটা একটা ফানি কথা। তো আমি যে ড্রপ ইয়ারে যেখানে পড়েছিলাম, পিডব্লিউ বিদ্যাপীঠ, কলকাতা গড়িয়াহাট বিদ্যাপীঠে। তো কালকে নরেন্দ্রপুরের রেজাল্ট যখন আমি দেখিয়েছিলাম সবাইকে, তো মানে স্ট্যাটাস যখন লাগিয়েছিলাম, তখন পিডব্লিউ বিদ্যাপীঠ থেকে আমার টিচারের মেসেজ আছে যে এইসব স্টুডেন্ট গুলোকে পিডব্লিউ বিদ্যাপীঠে পাঠাও। আমি তখন বলছি, স্যার এদের অলরেডি সিলেক্টেড, এরা অলরেডি সিলেক্টেড, এই যারা স্টুডেন্ট আছে এরা অলরেডি সিলেক্টেড, এরা অলরেডি ভালো জায়গায় চলে গেছে, এই মেন্স ভালো রেজাল্ট মেসেজটা করেছে। মেসেজটা স্ক্রিনশট মেরে সেভ করে রাখবে, কপিরাইট এটা এরা এরা হচ্ছে অলরেডি সিলেক্টেড। এবার নিটটা যা হয়ে গেল কিছু বলার নেই, আবার দিতে হবে, ঠিক আছে। বাট যারা নিটও দিয়েছিল, আশা করি এরকম কোশ্চেনে মিনিমাম নরেন্দ্রপুরে 30টা কেন 35টা রেজাল্টও হতে পারে এখন আমি যত দেখলাম 88 জন তো আই থিঙ্ক অ্যাপ্লাই করেছিল সায়েন্স গ্রুপ থেকে। তো হ্যাঁ, 88 জনের মধ্যে ধরে নে 30-35 জন যাচ্ছে যে এই দিকে। 30-35 জন, মানে 45-45 ডিভাইডেড থাকে, মানে আচ্ছা আচ্ছা। টোটাল 90 জনের মধ্যে থাকে। তো এবারে হচ্ছে কেউ হয়তো মিডিলে, হ্যাঁ, তো অনেকে অনেকে দুটো পরীক্ষা একসঙ্গে দেয় যেটা বেশি। দুটো পরীক্ষা, একদমই দুটো পরীক্ষা একসঙ্গে দেয় হ্যাঁ। এরকম। তো এই এটাই যে হচ্ছে আজকে total ডিসকাশন, যে অ্যাকচুয়ালি 1-2 বছর তোমাকে এক্সট্রা মেহনত করতে হবে, তবে একদম। এরকম না যে দুই চান্স নরেন্দ্র বই চান্স করে না, মানে যে একদম জীবন শেষ হয়ে গেল এরকম হয়ে নয়। গেল, ঠিক ঠিক আছে। আছে হয়ে গেল। হ্যাঁ, যেমন আমি তো হ্যাঁ, সরষে থেকে পড়েছি, তো আমরা দুজন তো এখন এনআইটি শিলচরে পড়ছি, ঠিক আছে, বিটেক করছি। হ্যাঁ, একদম একদম তো একদম কখনো ভালো সময় কখনো খারাপ সময় মিলেমিশে, মানে এক জায়গায় যদি কেউ কখনো মেহনত করে থাকে ওপর, যে যে ধর্মেই মানে সবার ক্ষেত্রেই তো একজন কেউ আছেন ওপরে, তো হ্যাঁ, হ্যাঁ, সে দেখে এবং এমন জায়গায় তাকে পাঠায় যেখানে একটা সে সুস্থ সবল জীবনযাপন করতে পারে। একদম। আর আমি নরেন্দ্রপুরে মানে রামকৃষ্ণ মিশন কথা হচ্ছে, তো আমি আর দুজনকে বলে দিই। তো আমি সার্থক এ থেকে সরিষা রামকৃষ্ণ মিশন থেকে, আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে। আর দুজন আছে, পুরুলিয়া থেকে একজন আসছে রহরা থেকে, পডকাস্ট আসছে, একজন পুরুলিয়া থেকে। তো আমরা তো সবাই তাদের একদম, মানে তো তাদের কাছ রামকৃষ্ণ থেকে তাদের মিশনের গল্প। একটা ক্রেজ দেখুন, আমরা এনআইটিতে গিয়ে হুম, প্রথম কথা 50% থাকে আসাম স্টেট, আর বাকি 50% থাকে আদার স্টেট। তো হ্যাঁ, ওই আদার স্টেটের মধ্যে সব স্টেট ছেলেমেয়েরা কিন্তু আছে, তার হ্যাঁ, মধ্যে এই 4-5 জন আমরা আছি, আমরা অলরেডি রামকৃষ্ণ থেকে পড়েছি। রামকৃষ্ণ মিশন থেকেই, হ্যাঁ, হ্যাঁ, একদম। ওই 50% মধ্যে কিন্তু সব স্টেট মিলেমিশে আছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা এতজন, মানে এই আমার রামকৃষ্ণ মিশন থেকে আছে। মিশন থেকে আছে, তো এটা একটা এই জন্য এটাই বলছে একটা লিগেসি তো এটা মেনটেন করে রেখেছে। একদমই। তো ঠিক আছে, এখানে শেষ করা, তো যেতে যেতে কিছু উপদেশ, কিছু উপদেশ, লাস্ট উপদেশ কিছু নয়, উপদেশ, মানে কিছু পড়াশোনা লাস্ট করো। আর যেটা লাস্ট বাস নট দ্য লিস্ট কিছু এরকম নয়, পড়াশোনা করতে করতে নিজের হবি বলে যাও, ঠিক আছে। অ্যাকচুয়ালি। নিজের হবিটা ধরে রাখো। লেখালেখি কেউ যদি করে লেখালেখি করো, কেউ যদি এক্সটেম্পোর করে এক্সটেম্পোর চালিয়ে যাও, ডিবেট করে ডিবেট চালিয়ে যাও। কারণ ডিবেট যে এমন একটা জিনিস যেটা সারা জীবন, কেউ যদি ইঞ্জিনিয়ারিং আছে তার লাস্ট দিন, যখন সে ইন্টারভিউ থেকে লাস্ট দিন পর্যন্ত তার ডিবেট করতে লাগবে, জিডি তেও কাজে লাগে। জিডি লাগবে, ঠিক আছে। তো কেউ যদি বলতে ভালোবাসে, তাকে সে যতটা পারে বলা শিখুক, যতটা ভালো বলতে পারে বলা শিখুক। কেউ যদি ইভেন্ট ম্যানেজমেন্ট করে থাকে, মানে স্কুলে করছে কোনো যদি ইভেন্ট মানে ম্যানেজ করে মেন থাকে, কথা, পড়াশোনা অজুহাত দিয়ে নিজের হবিগুলোকে বাঁচ দিও না। হ্যাঁ, পড়াশোনার জন্য একদম নিজের হবিগুলোকে একদম পুরো ছেড়ে দিও না। পড়াশোনার পরীক্ষার সাথে সময় সাথে একটু নিজের বেশি hobbyগুলো- বেশি বেশি হ্যাঁ, দেখো যে হ্যাঁ। obvious, হুম। পরীক্ষার সময় এরকম তো নয় যে পরীক্ষার সময় গেম তার হবি, তা পরীক্ষার সময় সে গেম খেলছে, কি পরীক্ষার সময় কিছু এরকম নয়। বাট পরীক্ষার সময় পড়াশোনাটা উচিত, তার সঙ্গে সঙ্গে নিজের হবিটাও চালিয়ে হবি যাওয়া মানে উচিত। এরকম নয় যে রিলস দেখাটা একটা হবি হয়ে গেল। না না, মানে হবি মানে যেটা হচ্ছে কনস্ট্রাকটিভ যেটা হবি, যেগুলো যেটা থেকে বলছে। তুমি মানে এরকম যে পড়াশোনা হচ্ছে একটা মেন স্ট্রিম, আর সাইড স্ট্রিমে গান হ্যাঁ, বাজনা হয়ে গেল, বা আবৃত্তি হয়ে গেল, একদম একদম ফ্রিল্যান্সিং হয়ে গেল, ভিডিও এডিটিং Different. হয়ে গেল, গ্রাফিক ডিজাইনিং হয়ে একদমই গেল। একদমই হ্যাঁ, একদম ইউআই ইউএক্স যেগুলো থাকে, যে পরবর্তীকালে মানে হবি চেঞ্জ ফোন হতে পারে, চালানোটা বাদ দিয়ে, কিন্তু ঠিক আছে? ঠিক ফোন আছে? চালানো বাদে। হ্যাঁ, তো আমরা নিজেরাই তো ফোন চালাই, না, সেটা কথা আমরা নয়। তো আমরা এখন আড্ডা মারছি জন্য ফোন চালাচ্ছি, আমরা যখন পড়াশোনা হ্যাঁ, করতাম যেই সময় ধরে পড়াশোনার সময় একদমই একদমই পড়াশোনার সময় একদমই ফোনটা। তো বাট ঠিক আছে, এই হচ্ছে কথা। ঠিক আছে, চলো, এই ভিডিওটা ধন্যবাদ। চাই ভগবানের আশীর্বাদে শুভ ভাইরাল হয়ে যায়।
ঠিক আছে, চলো চলো শুভ টাটা, বাই শুভ বাই বাই। বাই বাই।